আসসালামু আলাইকুম। আই হোপ আই এম বিং অডিবল। হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে আমাদের ইন্টারঅ্যাক্টিভ কেয়ারস এর আজকের ওয়েবিনারে স্বাগত। আমাদের আজকের ওয়েবিনারের টপিক হচ্ছে ফাইন্ডিং ক্লায়েন্টস আউটসাইড মার্কেট প্লেসেস। এবং আমাদের আজকের ইনস্ট্রাক্টর হিসেবে থাকছেন মোহাম্মদ জাকির হোসেন ভাইয়া, হু ইজ কারেন্টলি দ্য ফাউন্ডার অফ স্পাই স্কিল স্পাই who is the founder of Skill Spy, and he's also the former trainer of LETP of ICT division. Thank you so much ভাইয়া for joining us today. আপনি আপনার এত মূল্যবান সময় দিয়ে আমাদের সাথে জয়েন করেছেন। এবং আমি পার্টিসিপেন্টদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি যে আপনারা কাইন্ডলি ওয়েবিনার চলাকালীন সময় আপনাদের ভিডিও এবং অডিওটা অফ রাখবেন। ওয়েবিনারের শেষে আপনাদের কোয়েশ্চেন্স করার অ্যান্সার দেওয়া হবে, এবং ইন দ্য মিন টাইম আপনারা প্লিজ আপনাদের কোয়েশ্চেন্স গুলো চ্যাট বক্সে লিখে জানাবেন। আমরা চ্যাট বক্স থেকে আপনাদের কোয়েশ্চেন্স গুলো নিব। এবং এই ওয়েবিনারের রেকর্ডিং এর জন্য আমি একটা ফর্ম দিয়ে দিব, কাইন্ডলি ফর্মটা ফিল আপ করে ফেললেই আপনারা ওয়েবিনারের রেকর্ডিংটা পেয়ে যাবেন। এবং তাছাড়া আমি কোর্স রিলেটেড সব ডিটেলসই আপনাদেরকে চ্যাট বক্সে দিয়ে দিব। সো কিপ এন আই আউট ফর দ্যাট। থ্যাংক ইউ সো মাচ। এবং ভাইয়া আমি আপনাকে ফ্লোর দিয়ে দিচ্ছি। ওভার টু ইউ। থ্যাংক ইউ এগেন। আসসালামু আলাইকুম। আশা করি আমার কথা সবাই শুনতে পাচ্ছেন। আর শুনতে সমস্যা হলে একটু জানাবেন চ্যাট বক্সে। আর আমার পরিচয়টা একটু দিই। আমি মোহাম্মদ জাকির হোসেন। কারেন্টলি আমি ট্রেনার হিসেবে কাজ করতেছি এবং আমি ফাউন্ডার অফ স্কিলস স্পাই একাডেমি। এবং আমি 2016 সাল থেকে ট্রেনিং এর সাথে যুক্ত আছি। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ফর ফিডব্যাক। আর আহ, এর আগের কোনো ওয়েবিনারে আপনারা কি কেউ ছিলেন আমার সাথে, বা আমাদের যে ইন্টারঅ্যাক্টিভ কেয়ারস এর আগের যে ওয়েবিনার গুলো হয়েছিল? থাকলে ফিডব্যাক জানাবেন আর কি। ওকে, আচ্ছা, রেকর্ডিংটা পাওয়ার কথা যদি ফর্ম ফিল আপ করে থাকেন। আর না হলে রেকর্ডিংটা সম্ভবত আমাদের ইন্টারঅ্যাক্টিভ কেয়ারস এর ইউটিউব চ্যানেলে দেখবেন, ইনশাল্লাহ সবই থাকার কথা রেকর্ডিং গুলা। জি ভাই, একটু ইন্টারাপ্ট করলাম, সরি ভাইয়া। হুম, আমি শিওর। আবার বলে দিচ্ছি যে ওয়েবিনারটা রেকর্ডিং আপনারা যদি পেতে চান তাহলে আপনাদেরকে একটা ফর্ম আমি দিয়ে দিব, কিছুক্ষণের মধ্যে আপনারা ওটা ফিল আপ করলেই পেয়ে যাবেন। আহ, আর ভাইয়া যেটা বললেন আমাদের ইউটিউব চ্যানেলেও আপলোড হয়ে যাবে। সো কিপ এন আই আউট ফর দ্যাট। আগে যারা মিস করছে আর কি, আগের একটা ওয়েবিনার করছিলেন, ও তিনি আচ্ছা হচ্ছে আচ্ছা। পান নাই। সো উনি, আমি আশা করতেছি যে ইউটিউব চ্যানেল পেয়ে যাবে আর কি। আচ্ছা, স্কিল স্পাই একাডেমি সম্পর্কে এখন আসলে বলা উচিত হবে না, আমরা ইন্টারঅ্যাক্টিভ কেয়ারস সম্পর্কে বলি আর ওয়েবিনারটা শেষ করি। স্কিল স্পাই একাডেমি একটা আমার পার্সোনাল হচ্ছে ট্রেনিং আর কি, অনলাইন বেস ট্রেনিং সেন্টার বলা যায়। যাই হোক, শুরু করি তাহলে। আমাদের আজকের টপিক ছিল হচ্ছে যে মার্কেট প্লেসের বাইরে কিভাবে আসলে ক্লায়েন্ট খুঁজে পাওয়া যায়। টপিকসটা শুনতে অনেক ভালো লাগে এবং অনেক ভালো একটা টপিকস, কিন্তু এটা আসলে মোটামুটি হার্ড বলা যায়। কারণ আসলে ক্লায়েন্ট খুঁজে পাওয়া হচ্ছে মোটামুটি একটা ফ্রিল্যান্সিং এর ভিতরে চ্যালেঞ্জিং একটা পার্ট। ইভেন আপনি যদি এমন হয় যে আপনাকে হায়ার করবে মানুষ শুধু ক্লায়েন্ট অ্যাকুইজিশনের জন্য, এবং ওই ক্লায়েন্ট থেকে আপনি যা আর্ন করবেন, সরি মানে যারা আপনাকে হায়ার করবে বা যাদের জন্য আপনি ক্লায়েন্ট অ্যাকুইজিশন করবেন, শুধুমাত্র ক্লায়েন্ট অ্যাকুইজিশনের জন্যই আপনি 50% হচ্ছে আপনাকে আর্নিং এর ইয়ে দিয়ে দিবে মানুষ, এরকমও হয়। সো এটা অনেক গুরুত্বপূর্ণ, সেই সাথে চ্যালেঞ্জিং। সো আশা করি আপনারা শেষ পর্যন্ত থাকবেন। আর আমি চেষ্টা করব হচ্ছে সময় খুব বেশি না নেয়ার। আর এটা চ্যালেঞ্জিং পার্ট অবশ্যই, কিন্তু কেউ যদি এগুলো ফলো করেন, আমি যে বিষয়গুলো সংক্ষেপে বলবো, আশা করি আপনারা এটা ক্লায়েন্ট অ্যাকুইজিশনটা করতে পারবেন, সেটা লোকাল ক্লায়েন্ট হোক আর বাইরের ক্লায়েন্ট হোক। আর বর্তমানে কেউ কি ফ্রিল্যান্সিং করতেছেন কিনা, এমন কেউ আছেন কিনা? থাকলে একটু জানাবেন। সাউন্ড কম। আচ্ছা, সবাই কি আসলে জি কম ভাইয়া আছি। শুনতে পাচ্ছেন সাউন্ড? ভাইয়া, ইউ আর বিং কমপ্লিটলি অডিবল। জি ভাইয়া, সাউন্ড শোনা যাচ্ছে একদম ক্লিয়ার। মানে কম কিনা? না, ঠিক আছে কম ভাইয়া, ঠিক হলে আছে। আচ্ছা আচ্ছা, একটু একটু কম হওয়ার কথা। 1 মিনিট, আমি একটু মাইক্রোফোন সেটিংটা ঠিক করে নিই। এখন ঠিক আছে? জি জি স্যার। ভাইয়া। ওকে। আর আসলে আমার এই ইয়াটা হচ্ছে রাস্তার পাশ, তো সাউন্ড বাইরের নয়েজ আসবে, এই জন্য আমি একটু গেইনটা কমায় রাখছি। গেইনটা আর একটু বাড়াই দিলে আপনারা অনেক বেশি সাউন্ড পাবেন আশা করি। আচ্ছা, এখন একটু ফিডব্যাক জানাবেন। জি, ঠিক ওকে, ওকে, থ্যাংক ইউ। জি স্যার। ওকে। সো যারা ফ্রিল্যান্সিং করতেছেন, এখানে আছেন কয়েকজন ফিডব্যাক দিলেন। আপনারা কি
মানে ডিরেক্ট কোন ক্লায়েন্টের সাথে কাজ করতেছেন, মার্কেট প্লেসে কাজ করতেছেন, কোন মার্কেট প্লেস, ফাইবার বা আপওয়ার্ক? তার মানে খুব আসলে কম সংখ্যক ব্যক্তি আছেন যারা হচ্ছে, আচ্ছা আচ্ছা, একজন পাওয়া গেছে আউট অফ মার্কেট প্লেসে কাজ করতেছেন, তাহলে উনি অলরেডি এক্সপার্ট আর কি। ওনার থেকেও আমরা ইয়ে নিতে পারি। ভাইয়ের নাম হচ্ছে তানভীর ইরফান রাফাত, ওনার থেকে আমরা শেষে ফিডব্যাক নিতে পারি আর কি। লোকাল ক্লায়েন্ট, আচ্ছা ক্লায়েন্ট সেটা লোকাল হোক আর হচ্ছে ইন্টারন্যাশনাল হোক, সেটা হচ্ছে আউটসাইড অফ মার্কেট প্লেস কিনা, এটা একটা বিষয়। আর মার্কেট প্লেসের একটা বিষয় হচ্ছে যে এখানে আমাদের প্রায় 20% হচ্ছে ইয়া দেওয়া লাগে, চার্জ দেওয়া লাগে, যেটা ফাইবারে। আর আপওয়ার্কের ক্ষেত্রে হচ্ছে 10% চার্জ দেওয়া লাগে। আসলে 20% চার্জ কিন্তু অনেক, মানে আমি $100 ইনকাম করলে সেখান থেকে আমার হচ্ছে 20%, মানে $20 কেটে নেবে। গ্রেট, একজন ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের সাথে কাজ করেন। আপনারা অবশ্যই ফিডব্যাক দিবেন আমাদের ওয়েবিনারের শেষে ইনশাল্লাহ। আর মূল ইসে চলে যাই, ওয়েবিনারে। ওয়েবিনারে যাওয়ার আগে একটা বিষয় বলি, ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট হোক আর হচ্ছে লোকাল ক্লায়েন্ট হোক, এটার জন্য ফার্স্টে একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে নিজের প্রোফাইলটা স্ট্রং করতে হবে, নিজের পোর্টফোলিওটা বা নিজের ওয়েবসাইট বা যাই হোক, যেটা প্রুফ আর কি, ক্লায়েন্টকে দেখানোর মতো বা মানুষকে বোঝানোর মতো যে আমি এই সেক্টরে কাজ করি, আমি এই ফিল্ডে এক্সপার্ট, আমি এই কাজগুলো করছি, আমি এই বিষয়ে আমার এক্সপিরিয়েন্স আছে। এই জিনিসটা আসলে মানুষকে দেখানোর জন্য বা ক্লায়েন্টকে দেখানোর জন্য একটা প্ল্যাটফর্ম লাগবে। সেটা হতে পারে আপনার ওয়েবসাইট, সেটা হতে পারে আপনার বিভিন্ন পোর্টফোলিও ওয়েবসাইট থাকে, যেমন আপনার বিহ্যান্স আছে বা এরকম যে প্ল্যাটফর্ম গুলো আছে, আহ, এইগুলো স্ট্রং থাকতে হবে ফার্স্টে। মানে আমি যখন ক্লায়েন্ট অ্যাকুইজিশনে যাব, তার আগে আমার কিছু জিনিস রেডি রাখা লাগবে, যে ক্লায়েন্ট আমাকে বললো যে তুমি এই কাজটা করছো, সেটা আর কি এর আগে যে করছো সেটার কোনো এক্সপিরিয়েন্স আছে কিনা, সেটার কোনো প্রুফ আছে কিনা। তো এই জিনিসগুলো করতে হবে। আর ফার্স্টে যেটা করতে হবে, মার্কেট প্লাসের বাইরে যদি আমি হচ্ছে ক্লায়েন্ট খুঁজতে যাই, তাহলে আমার আগে নিশ সিলেকশন করতে হবে। আর নিশ সম্পর্কে আমি আশা করতে সবারই আইডিয়া আছে, না থাকলে বলতে পারেন। তারপর আমি একটু সহজে বলে দিই, নিশ হচ্ছে ক্যাটাগরি, মানে আমি যে কাজ করি সেইখান থেকে একটা ক্যাটাগরি নিয়ে কাজ করতে হবে। মনে করেন আমি এসিও করি, তো এসিও করলে আমার আমি যখন ক্লায়েন্ট খুঁজবো তখন একটা নিশ সিলেক্ট, মানে আমি একটা ইন্ডাস্ট্রি টার্গেট করব, একটা ক্যাটাগরি টার্গেট করব। যে সাপোজ আমি রাইটার, রাইটারদের সঙ্গে হচ্ছে রাইটারদের জন্য একটা ক্যাটাগরি, যে রাইটার আর কি ক্যাটাগরি, যারা বই লেখে তাদেরকে টার্গেট করব। আহ, এটা একটা নিশ, লাইক আপনার যারা রাইটার, অথর আর কি। এরপরে একটা নিশ হতে পারে যে অ্যানিমেলস হতে পারে বা পেট হতে পারে, এরকম একটা নিশ ধরে আগানো। কারণ তাহলে আপনার হচ্ছে ক্লায়েন্ট অ্যাকুইজিশনটা সহজ হয়। যে আমি যখন দেখা যাচ্ছে আমি এমন ওয়েবসাইটে কাজ করি যারা শুধুমাত্র আপনার ইয়ে সার্ভিস দেয়, লাইক আপনার আহ, ইয়ে আছে না, ব্ল্যাক স্মিথ, মানে তালা তালা খোলা বা তালা মেরামত করে যারা, সাপোজ এই ক্যাটাগরি ধরে আমি খুঁজবো এবং শুধুমাত্র এদেরই খুঁজবো। আচ্ছা, আপনাদের এখানে কি নয়েজ যাচ্ছে? এখন আসলে আজান হচ্ছে, তো আমরা কি একটু ব্রেক দিব 2 মিনিটের? শিওর ভাইয়া, আমি তাহলে পজ করে দিই। আপনি স্টার্ট দুই করার মিনিটের আগে একটু আমাকে ব্রেক বলুন। দেখি, জি, এটা আসলে আজান সময় আনিজি লাগতো। ওকে, আমরা যেটা বলতেছিলাম যে ফার্স্টে আপনি একটা ক্যাটাগরি সিলেক্ট করবেন, যে ক্যাটাগরির ক্লায়েন্টদেরকে আপনি খুঁজে বের করবেন। সো এটা আপনাকে ফার্স্টে সিলেক্ট করতে হবে। এটা সিলেক্টের জন্য যেটা করবেন যে আপনি কোন নিশে এক্সপার্ট, কোন ইন্ডাস্ট্রিতে এক্সপার্ট, বা আপনার কোন ক্যাটাগরির কাজ করতে ভালো লাগে, সেটা হতে পারে এসইও হতে পারে, ওয়েব ডিজাইন হতে পারে, বা গ্রাফিক্স ডিজাইন, যে কারোর জন্য। যে আমি ওয়েবসাইট তৈরি করি, তো কিছু মানুষ থাকে যে সে এই ধরনের একটা ক্যাটাগরির ওয়েবসাইট, যেমন হেলথ রিলেটেড ওয়েবসাইটে অনেক ভালো করতে পারে, বা একজন হতে পারে যে পেট নিশের ওয়েবসাইট গুলো ভালো করতে পারে। সো ফার্স্টে আপনাকে ডিসিশন নিতে হবে এসইও করলে যে আপনি কোন ইন্ডাস্ট্রিতে ভালো কাজ করতে পারেন, কোনটা আপনার কাছে ভালো লাগে, সেই ইন্ডাস্ট্রিটা ফার্স্টে সিলেক্ট করবেন। অথবা যে ইন্ডাস্ট্রি সম্পর্কে আপনার নলেজ অনেক ভালো আছে, যেমন আমি যদি বলি আমার কথা, আমার হচ্ছে যে আইটি রিলেটেড বা আপনার ইলেকট্রিক্স গ্যাজেট বা হেডফোন বা যে ইয়েগুলো আছে, কম্পিউটার বা স্মার্টফোন, এইগুলো নিয়ে কাজ করতে ভালো লাগে, এই ইন্ডাস্ট্রি ভালো লাগে। সো ফার্স্টে যেটা করবেন, একটা নিশ সিলেক্ট করবেন।
তারপরে যেটা করতে হবে যে আপনার পোর্টফোলিও রেডি করতে হবে। এখন পোর্টফোলিওটা কি? এটা হচ্ছে যে যদি খুব সহজ করে বলি যে আপনি যে আগে যে কাজ করছেন বা আপনি যে কাজ করেন সেটার প্রুফ, এবং আপনি যে ভালো কাজ করেন যেটার রেজাল্ট আপনি শো করতে পারবেন, সেটা হচ্ছে পোর্টফোলিও। সো পোর্টফোলিওর জন্য সব থেকে ভালো হয় নিজের একটা ওয়েবসাইট তৈরি করে নিলে, নিজের নামে একটা ওয়েবসাইট তৈরি করে নেবেন এবং সেখানে আপনার পোর্টফোলিওটা বা আপনার কাজগুলো সুন্দরভাবে সাজানো থাকবে। যেমন আপনি যদি গ্রাফিক্সের কাজ করেন তাহলে আপনি এর আগে যে কাজগুলো করছেন লাইক লোগো বা ব্যানার, এগুলো থাকবে। যদি কেউ এসইওর কাজ করেন তাহলে আপনি একটা ওয়েবসাইটে কাজ করছেন, সেটার গুগল অ্যানালাইটিক্স এর রেজাল্ট থাকবে। হ্যাঁ, যে একটা ওয়েবসাইট শুরুতে কেমন ছিল, 6 মাস কাজ করার পর কেমন আসছে। যদি ওয়েব ডিজাইন করেন সেক্ষেত্রে হচ্ছে আপনি আপনার যে যে ক্লায়েন্টের ওয়েবসাইট করছেন বা যে ওয়েবসাইট গুলো করছেন সেগুলো একটা স্ক্রিনশট দিয়ে সুন্দর করে সেই ওয়েবসাইট ইউআরএল থাকবে এবং সেটার ডিটেলস থাকবে। পোর্টফোলিও সম্পর্কে একজন জানতে চাইছিলেন, সো আমার মনে হয় বুঝতে পারছেন। আহ, এরপর যেটা বলতেছে যে আপনার লিঙ্কডইন প্রোফাইলটা অপটিমাইজ করা এবং খুব ভালোভাবে অপটিমাইজ করা। লিঙ্কডইন প্রোফাইল অপটিমাইজ থাকলে যেটা হয়, অনেক সময় ক্লায়েন্টই আপনার কাছে আসবে বা মানুষ যখন সার্চ দিবে আপনার প্রোফাইলটা তাদের কাছে শো করবে। আর লিঙ্কডইন থেকে রিমোট জব পাওয়া যায় অনেক, মানে বাংলাদেশ থেকে যারা রিমোট জব করে ম্যাক্সিমাম এই লিঙ্কডইন থেকে অ্যাপ্লাই করে পাই। সো এই লিঙ্কডইন প্রোফাইলটা অপটিমাইজ করতে হবে খুব সুন্দর করে। আর নিজের একটা ওয়েবসাইট তৈরি করতে হবে, সেক্ষেত্রে ফ্রি না, পেইডি একটা ওয়েবসাইট তৈরি করবেন, সেটা নিজের নামে একটা ডোমেইন নেম নেবেন। অথবা এমন হতে পারে যে আপনি একটা কোম্পানি আকারে নিতে পারেন, যে ভবিষ্যতে সেটা আপনি কোম্পানি বানাবেন, এরকম হতে পারে। আর যেটা হচ্ছে আপনার বিভিন্ন সার্টিফিকেট পাওয়া যায়, যেমন আপনি গুগলের বিভিন্ন পরীক্ষা দেওয়া যায়, গুগল অ্যানালাইটিক্স এর বা অনেকগুলো আছে, বিং এ পরীক্ষা দেওয়া যায়, ফেসবুকে দেওয়া যায়। যেটা ফেসবুকেরটা আবার একটু কঠিন, কারণ ওটা হচ্ছে আপনার একটা কোম্পানির মাধ্যমে দিতে হয়। এই সার্টিফিকেট গুলো আপনি যখন পরীক্ষা দিয়ে নিবেন এবং এগুলো আপনার প্রোফাইলে অ্যাড করে রাখবেন বা আপনার যে ওয়েবসাইট থাকবে সেখানে অ্যাড করবেন। বিশেষ করে লিঙ্কডইনে একটা ভেরিফাইড সার্টিফিকেট হিসেবে অ্যাড করে রাখা যায়। আবার হচ্ছে আপনার যারা আপওয়ার্কে কাজ করেন সেখানেও দেখবেন সার্টিফিকেট অ্যাড করার অপশন আছে। সো এগুলো আপনার ইয়া বাড়াবে আর কি, ক্লায়েন্টের কাছে আপনার গ্রহণযোগ্যতা বাড়াবে। আরেকটা বিষয় হচ্ছে সোশ্যাল প্রুফ। সোশ্যাল প্রুফ সম্পর্কে কারো কোনো আইডিয়া আছে? আচ্ছা, আমি বলি একটু। সোশ্যাল প্রুফ হচ্ছে যে সোশ্যাল প্রুফ হচ্ছে আপনি একটা কাজ করেন বা আপনি একটা কাজ করছেন, সেটার মানুষের থেকে সেটার একটা কি বলা যায় এটা, যে আপনার যেমন ক্লায়েন্টের ফিডব্যাক আমরা হচ্ছে টেক্সট আকারে নিই, এইটাই যদি আমরা একটা ভিডিও আকারে নিই এবং এই জিনিসগুলো আমাদের ওয়েবসাইটে শো করি বা অন্য ক্লায়েন্টকে দিই। হ্যাঁ, রিভিউ টাইপেরই, যেটা হচ্ছে আপনার ভিডিও আকারে। হ্যাঁ, সোশ্যাল, এটা বলা হয় সোশ্যাল প্রুফ। মানে যে আপনি 5টা ক্লায়েন্টের সাথে কাজ করছেন, তারা আপনার সম্পর্কে বললো যে হ্যাঁ এই ব্যক্তি এই কাজ করছে এবং আপনার সম্পর্কে পজিটিভ কথাবার্তা বললো, এবং এটা দেখা যাচ্ছে আপনার ওয়েবসাইটে থাকবে এবং সোশ্যাল মিডিয়াতে থাকবে। টেস্টিমোনিয়াল না, টেস্টিমোনিয়ালের থেকেও একটু বেশি কিছু আর কি। অনেক টেস্টিমোনিয়াল যেটা দেখা যাচ্ছে অনেক সময় ফেকও হয়। সো কিন্তু যখন আপনি একটা ইউএস এর একটা ক্লায়েন্ট বা আমেরিকার কি বলে কানাডার, ইউকের ক্লায়েন্টের থেকে তখন আপনি ফিডব্যাক গুলো নেবেন ভিডিও আকারে, সেটা কিন্তু ফেক হওয়ার সম্ভাবনা খুব কম এবং মানুষের ট্রাস্ট বাড়বে। সো এটা খুবই ইম্পর্টেন্ট আপনার ক্লায়েন্টকে মানে দেখানোর জন্য। আচ্ছা, এরপরে যদি আপনি লোকাল ক্লায়েন্টের চিন্তা করেন তাহলে নেটওয়ার্কিং অনেক বড় একটা বিষয়। যে আমরা আমাদের যারা কলিগস আছে, এক্স কলিগ বা ফ্রেন্ডস আছে বা যারা এই সেক্টরে কাজ করে, এদের সাথে আমাদের একটা নেটওয়ার্ক করা, এবং যারা প্রফেশনাল আর কি, এদের সাথে আমাদের নেটওয়ার্ক তৈরি করা, এবং ফেসবুকে যারা ইন্ডাস্ট্রি এক্সপার্ট আছে এবং আমার ইন্ডাস্ট্রি যারা আছে প্রত্যেকের সাথে আপনারা চেষ্টা করবেন এদের সঙ্গে। রাইট, ভাই একটা চ্যাট বক্সে ইয়ে দিছে এরকম আর কি, যেটা আমরা কথা বলতেছিলাম সোশ্যাল প্রুফ নিয়ে। সো এই ব্যক্তিদের সঙ্গে যারা আপনার ইন্ডাস্ট্রির মেন্টর আছেন বা কলিগস আছেন, হ্যাঁ, বা ইন্ডাস্ট্রি এক্সপার্ট যারা বড় ভাই আছেন, সবার সাথে ভালো একটা নেটওয়ার্ক রাখা। কারণ এটা হয় কি যে আপনার একজন ইন্ডাস্ট্রির একজন দেখা যাচ্ছে অনেক ক্লায়েন্ট পাচ্ছে, কারণ তার অনেক এক্সপিরিয়েন্স, সে নিজে কাজ করতে পারতেছে না, তখন দেখা যাচ্ছে আপনাকে হায়ার করতে পারে বা অনেক এরা রেফারেন্স খুঁজে আর কি, সাপোর্ট নেওয়ার জন্য। এবং এই নেটওয়ার্কিং এর জন্য সব থেকে ভালো একটা ওয়ে হচ্ছে আপনার বিভিন্ন ইভেন্ট গুলোতে অ্যাটেন্ড করা। বিভিন্ন ফাইবার, আপওয়ার্ক বা দেখবেন বিভিন্ন আমরা যারা অনলাইনে কাজ করি এদের
বিভিন্ন রকম ইভেন্ট হয়, সেই ইভেন্টগুলোতে অবশ্যই আপনারা জয়েন করবেন। সেখানে দেখবেন যে সেখান থেকে হয়তো আপনি যদি কিছু মানে নাও শিখতে পারেন, কিন্তু আপনার নেটওয়ার্কিং হবে, সবার সঙ্গে পরিচয় হবে, যাদের সঙ্গে দেখা যাচ্ছে ফেসবুকে অ্যাড আছেন কিন্তু তাদের সাথে কখনো দেখা হয়নি। যখন দেখা হবে তখন একটা ভালো সম্পর্ক হবে, এবং এদের মাধ্যমেও অনেক সময় আপনি ক্লায়েন্ট পাইতে পারেন। আর যে কমিউনিটি গুলো আছে, বিভিন্ন গ্রুপ কমিউনিটি বলতে আমরা এখন শুধুমাত্র গ্রুপই বুঝি। ফেসবুকে যে বিভিন্ন গ্রুপ, এছাড়াও আপনার বিভিন্ন ফোরাম আছে, এই সমস্ত জায়গাতে অ্যাক্টিভ থাকতে হবে। আর আউটসাইড মার্কেট প্লেসে ক্লায়েন্ট পাওয়ার জন্য সব থেকে ভালো একটা মাধ্যম হচ্ছে সোশ্যাল মিডিয়া। তো যেটা বলতেছিলাম যে লিঙ্কডইন প্রোফাইল যেভাবে অপটিমাইজ করার কথা বললাম, ঠিক ওরকম ভাবেই হয়তো লিঙ্কডইনের মতো অন্য প্রোফাইলগুলোতে এভাবে কাজ পাওয়া যায় না, তারপরেও ইনস্টাগ্রাম বা ফেসবুক, টুইটার প্রোফাইলগুলো অনেক সুন্দরভাবে সাজাতে হবে। আর ফেসবুক থেকে তো অবশ্যই ক্লায়েন্ট পাওয়া যায়, ফেসবুকের বিভিন্ন গ্রুপ থেকে। হ্যাঁ, ইনস্টাগ্রাম থেকে আপনি সার্চ দিয়ে দিয়ে বের করতে পারেন। টুইটারে প্রোফাইল থেকেও হয়তো ভালো ক্লায়েন্ট পাওয়া যায়, অনেকেই পায়, কিন্তু আমাদের দেশে দেখা যায় টুইটারটা আমরা খুব কম ইউজ করি। এরকম সোশ্যাল মিডিয়া যতগুলো প্রোফাইল আছে এগুলো খুব সুন্দরভাবে অপটিমাইজ রাখতে হবে, যেন এমনভাবে অপটিমাইজ রাখবেন বা ইয়ে করবেন যাতে আপনার নাম দিয়ে সার্চ দিলে গুগল অন্তত সোশ্যাল মিডিয়া প্রোফাইলগুলো আসে, যদি ওয়েবসাইট নাও থাকে। আর সোশ্যাল মিডিয়াগুলোতে কি করতে হবে, যে আপনি জয়েন হইলেন, আপনার প্রোফাইল অপটিমাইজ করলেন, এরপরে যেটা করতে হবে, আহ, বিভিন্ন কন্টেন্ট, ভালো ভালো কন্টেন্ট গুলো শেয়ার করতে হবে। সেটা হতে পারে টিপস, বিভিন্ন টিউটোরিয়াল হতে পারে, হ্যাঁ, টেস্টিমোনিয়াল হতে পারে, বা সাকসেস স্টোরিজ। এই জিনিসগুলো রেগুলারলি শেয়ার করা। এরপরে যেটা বলা হচ্ছে যে ক্লায়েন্টরা যখন ক্লায়েন্টদের বিভিন্ন পোস্টে, যারা ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পোস্ট করলে তাদের সঙ্গে এনগেজ থাকা, হ্যাঁ, তারা তাদের একটা পোস্টে কমেন্ট করা একটা, বা তাদের যদি কোনো কোনো কাজের বিষয়ে ইয়ে করে একটা পোস্ট করে, সেখানে সাজেশন দেয়া, কোনো সমস্যায় পড়ছে এরকম যদি হয় তাহলে সেই প্রবলেমের সলিউশন দেয়া, এই জিনিসগুলো আহ, এবং এই জিনিসগুলো হচ্ছে অ্যাক্টিভ থাকে ক্লায়েন্টদের। এবং ক্লায়েন্ট কারা এটা বোঝার জন্য, মানে সম্ভাব্য ক্লায়েন্ট, ক্লায়েন্ট না এখানে, সম্ভাব্য যে ক্লায়েন্ট গুলো আছে তাদের সঙ্গে যুক্ত থাকা এবং তাদের ফলো করা, বা তাদের যদি ফ্রেন্ড লিস্টে অ্যাড করা যায় অ্যাড করা, এবং তাদের বিভিন্ন পোস্টে কমেন্ট করা, বা তাদের সমস্যাগুলো সলভ করা। আর এরপরে যে বিষয় হচ্ছে, আপনি লিঙ্কডইনে সম্ভাব্য ক্লায়েন্ট পাবেন, এবং ওই একটা কোম্পানির দেখবেন যে যারা এইচআর আছে, বা যারা আহ, আপনার হচ্ছে কি বলে সিইও আছে, প্রত্যেকের সাথে কানেক্ট কানেক্ট হওয়ার চেষ্টা করবেন, এবং বিভিন্ন গ্রুপগুলোতে জয়েন করবেন। ফেসবুকে দেখবেন বিভিন্ন গ্রুপে আপনার জব পোস্ট করা হয়। হ্যাঁ, অনেকে হায়ার করে, বাইরের দেশের মানুষ হায়ার করে, এরকম গ্রুপ আছে। এই সমস্ত গ্রুপে অ্যাড হবেন, হওয়ার পরে দেখবেন অনেকে লেখে যে আই এম এসিও এক্সপার্ট, হায়ার মি। হ্যাঁ, এই ধরনের পোস্ট করা যাবে না। আপনি যদি লেখেন যে আই এম এসিও এক্সপার্ট, আই হ্যাভ 5 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স, প্লিজ হায়ার মি, এই জিনিসগুলোর থেকে কিন্তু আপনি কাজ পাবেন না। হ্যাঁ, এইখানে যেটা করতে হবে যে ওই গ্রুপগুলোতে যে আপনি এক্সপার্ট, আপনার 5 ইয়ার্স এর এক্সপিরিয়েন্স আছে, এটা প্রুভ করতে হবে। আপনি ডিরেক্টলি বললেন যে আমি আমার 5 বছরের এক্সপিরিয়েন্স আছে, আমাকে হায়ার করেন, 2 লাইনে পোস্ট দিলেন হবে না। আপনি প্রুভ করবেন। প্রুভ করার জন্য আপনি কি করবেন, যে আপনি একটা ওয়েবসাইটে কাজ করছেন, সেটা 2 মাসে 3 মাসের ভিতরে একটা ভালো রেজাল্ট আনছে, সেটা একটা স্ক্রিনশট দিয়ে একটা কেস স্টাডি দিলেন। একটা আহ, একটা ভিডিও দিলেন যে আপনি একটা প্রবলেম কিভাবে সলভ করতে হয়। হ্যাঁ, এই রকম পোস্ট দিয়ে দিয়ে আপনি ভ্যালু অ্যাড করবেন। এখন দেখবেন যে একজন একটা সমস্যায় পড়ছে, যেন মানুষ জানে যে এই সমস্যাটা এই গ্রুপের কে সলভ করতে পারবে, মানুষ যেন আপনাকে মেনশন দেয় যে একজন একটা সমস্যায় পড়ছে, আপনি তখন আপনাকে দেখা যাচ্ছে মেনশন দিচ্ছে যে হ্যাঁ এই সমস্যাটা এই ব্যক্তি সলভ করতে পারে। সো নিজেকে এইভাবে প্রুভ করতে হবে। মানে জবের জন্য আই এম এসইও এক্সপার্ট, আই হ্যাভ 5 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স, এই ধরনের পোস্ট দিয়ে কিন্তু কোনো কাজ পাওয়া যাবে না। সো নেক্সটে চলে যাই। আরেকটা হচ্ছে কোলাবোরেটিং উইথ আদার্স। এখানে একটা ভালো একটা সুযোগ থাকে, বিশেষ করে যারা বাংলাদেশের ফ্রিল্যান্সার আছে, দেখবেন যে আপনি কাজ করেন এসইও নিয়ে, দেখবেন ওয়েব ডেভেলপার্স এর সঙ্গে আপনি একটা কি করবেন, একটা নেটওয়ার্ক করবেন, বা একটা আপনার যারা ফ্রেন্ড আছে, বা আপনার ফ্রেন্ডস না থাকলেও দেখা যাচ্ছে কলিগ থাকতে পারে, বা গ্রুপের বিভিন্ন ভাই ব্রাদার থাকবে। তো একজন বা অনেকে দেখা যাচ্ছে যারা ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে, আপনি এসইও নিয়ে কাজ করেন, তখন তার সঙ্গে আপনার একটা ইয়ে হবে, মানে কি বলে চুক্তি হতে পারে, বা কথা হতে পারে যে ভাই আপনি তো
ওয়েব ডেভেলপমেন্ট করেন, সো আপনি যে ওয়েব ডেভেলপমেন্ট গুলো করেন এগুলোতে এসইও এর দরকার হয়। সো কোনো ক্লায়েন্ট যদি এসইও সার্ভিসের কথা বলে বা কোনো সাজেশন চায়, অবশ্যই আমাকে আপনি রেফার করেন। হ্যাঁ, ঠিক এরকম যারা ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে তারা এসইওর সাথে হতে পারে বা ডিজাইনারদের হতে পারে। একটা ওয়েবসাইটের কিন্তু অনেক ধরনের কাজ থাকে। সো এই ধরনের মানুষের সাথে নেটওয়ার্কিং করা এবং তাদেরকে তাদের সঙ্গে আপনি এটা বলে রাখা বা ভালো একটা সম্পর্ক করা যেন তারা আপনাকে রেফার করে। তো এটা একটা ভালো অপরচুনিটি, এটাও একটু মাথায় রাখবেন সবাই। সেম বিষয়, অনেকে দেখা যাচ্ছে আপনার ফ্রিতে অনেকে রেফার নাও করতে পারে। হ্যাঁ, যে আপনি বললেন আর হইলো না, তো তাকে আপনি এভাবে ডিল করতে পারেন। গ্রেট। আপনি এভাবে ডিল করতে পারেন যে ভাই, প্রয়োজনে আমি আপনাকে একটা পার্সেন্টেজ শেয়ার করব। সো আপনার ক্লায়েন্ট যদি কোনো সার্ভিস লাগে আমাকে রেফার করেন। লাইক আপনি যদি মার্কেট প্লেসে যান তখন কিন্তু আপনার 20% শেয়ার করার চার্জ কাটে। অনেক চার্জ আছে। সো আপনি এভাবে তার সঙ্গে ডিল করেন যে ভাই, আপনি একটা ক্লায়েন্ট, আপনার কোনো ক্লায়েন্টের যদি কাজ লাগে আমাকে রেফার করেন। কাজ শেষে যেটা আমি আর্নিং হবে সেখান থেকে 20% আপনাকে থাকবে। সো এইভাবে দেখবেন আপনি ক্লায়েন্ট পাবেন। আর যদি রিলেশন ভালো হয় তাহলে তো এমনিতেই দেখা যাচ্ছে না করেও পাবেন। এটা মানে যার সঙ্গে আপনি যেটা বললে হবে আর কি, আপনার একজনের সাথে খুব ভালো সম্পর্ক আছে বড় ভাই, তার আপনি এই পার্সেন্টেজের কথা তো বলার দরকার নাই, কারণ আপনি জানেন তার সঙ্গে কিভাবে ডিল করতে হবে। সো পার্সন বুঝে আর কি ডিল করবেন। এবং আপনি যে কাজটা করেন, হ্যাঁ, এইটা আপনার আশেপাশের মানুষ, আপনার নেটওয়ার্কের সবাইকে জানানো, এটা হচ্ছে সব থেকে বড় জিনিস। যে আমি এই কাজটা করি, আমি এই কাজটা জানি। অনেক সময় হয় কি, মানুষ হচ্ছে মাথায় থাকে না যে আপনি একটা কাজ করেন, আপনি আপনার এক বড় ভাই আছে তার লাগবে, কিন্তু সে যখন খুঁজতেছে তখন তার হয়তো মাথায় নেই, তার সঙ্গে হয়তো ওইরকম সম্পর্ক নেই আপনার। কিন্তু আপনি যখন রেগুলার আপনার কাজের বিষয়ে ফেসবুকে পোস্ট দিবেন বা আপডেট দিবেন, এর মানে এই না যে নিয়মিত প্রত্যেকদিন আপনি 5-10টা পোস্ট দিবেন, এরকম না। আপনি মাঝে মাঝে দু একদিন পর পর আপনার কাজের বিষয়ে যদি দু একটা পোস্ট দেন, তখন কিন্তু মানুষের মাথায় থাকবে এবং মানুষ জানবে যে আপনি কি কাজ করেন। সো আপনার নেটওয়ার্কের মানুষকে এটা জানাতে হবে। আরেকটা স্ট্র্যাটেজি আছে, সেটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়া এবং সার্চ ইঞ্জিনে আপনি সার্চ দিয়ে ডিরেক্টলি আপনি হচ্ছে ক্লায়েন্ট পাবেন। লাইক আপনি এসইওর কাজ করতেছেন, আপনি ফার্স্টে একটা নিশ টার্গেট করছেন, সেই নিশের আপনি কিওয়ার্ড সিলেক্ট, কয়েকটা কিওয়ার্ড দিয়ে সার্চ দিবেন। হ্যাঁ, গুগলে আপনি একটা কিওয়ার্ড দিয়ে সার্চ দিলেন, দেওয়ার পরে দেখলেন যে ওই কিওয়ার্ডে অবশ্যই প্রথম পেজে কিছু পার্সন থাকবে, যে 10টা রেজাল্ট থাকবে যারা প্রথম পেজে থাকে, বা এর পরে যে ব্যক্তিগুলো থাকবে তাদেরকে আপনি রিচ করেন। তাদের রিচ করেন এবং তাদেরকে আপনি হোয়াটসঅ্যাপে রিচ করেন বা আপনি হচ্ছে ইমেইলে রিচ করেন। রিচ করে বলেন যে আপনার ওয়েবসাইটে আমি আসলে চেক করে দেখলাম এই সমস্যা আছে, এই কারণে আপনার এই কিওয়ার্ড গুলো কিন্তু র‍্যাংক করে নাই। এবং আপনি কিছু রেফারেন্স দেন যে আপনার এই কম্পিটিটররা এই কিওয়ার্ডের জন্য র‍্যাংক করছে এবং এখান থেকে ট্রাফিক পাচ্ছে। সো আপনি যদি আমাকে হায়ার করেন, আমি আপনার এই কিওয়ার্ড গুলো বা এই কিওয়ার্ড গুলোর ভিতর থেকে এতগুলো কিওয়ার্ড গুগলে র‍্যাংক করতে পারবো। সো এইখান থেকে আপনি ক্লায়েন্ট পেতে পারেন। সোশ্যাল মিডিয়াতেও সেম। সোশ্যাল মিডিয়াতে আপনি সাপোজ ফেসবুক অ্যাড নিয়ে কাজ করেন। এখন দেখবেন যে কারা অ্যাড দিচ্ছে। হ্যাঁ, তাদের কেউ অ্যাড দিচ্ছে, লাইক মেসেজ অ্যাড দিচ্ছে। তো আপনি তাকে বুঝান যে আপনি মেসেজ অ্যাড দিচ্ছেন, এখানে খরচ বেশি হচ্ছে, আপনি রিটার্গেট করতে পারতেছেন না আপনার যে যারা প্রোডাক্ট কিনতেছে বা যারা আপনার এখানে হচ্ছে যে অ্যাড গুলো দেখতেছে, তাদের কিন্তু আপনি রিটার্গেট করতে পারতেছেন না। সো আপনি কি করবেন, আপনার ওয়েবসাইটে যদি পারচেজ অ্যাড দিয়ে ওয়েবসাইটে যদি আপনার ট্রাফিক গুলো নেন এবং সেখানে যদি পিক্সেলটা খুব ভালোভাবে সেট করা থাকে, আপনি কিন্তু এই এই যে আপনার যাদের অ্যাড দেখাচ্ছেন এদেরকে আপনি আবার রিটার্গেট করতে পারেন। সো তখন আপনার খরচটা কমে যাবে এবং খরচ কমার পরে কি হবে, আপনার এখান থেকে কিন্তু আপনার রেভিনিউ বেশি আসবে এবং আপনি যখন আপনার এই ভিজিটরদের রিটার্গেট করবেন তখন আপনার কনভার্সন রেটও বেড়ে যাবে। সো এইভাবে আপনি অ্যাড গুলো টার্গেট করে সেখানে অ্যাড গুলো আপনি চেক করতে পারেন, হ্যাঁ, যে তাদের অ্যাড গুলো অপটিমাইজ আছে কিনা, তাদের ওয়েবসাইট আছে কিনা, ওয়েবসাইটে পিক্সেল সেটআপ করা আছে কিনা, এই বিষয়গুলো তার আসলে ক্লায়েন্টের মানে একটা পেইন পয়েন্ট ধরাই দিতে হবে যে আপনার এখানে শুধু মেসেজ অ্যাড দিচ্ছেন, এখানে খরচ বেশি হচ্ছে, আপনার এইখানে ভিজিটর আসতেছে মেসেজ দিয়ে চলে যাচ্ছে, এদের আপনি রিটার্গেট করতে পারতেছেন না, আপনার অ্যাড কস্ট বাড়তেছে, কনভার্সন কমতেছে। সো আপনি আপনার ওয়েবসাইটে যদি প্রপারলি পিক্সেল সেটআপ করেন এবং পার্সেস অ্যাড দেন, তখন আপনি রিটার্গেট করতে পারবেন এবং এখান থেকে ভালো একটা রেভিনিউ জেনারেট করতে পারবেন, অ্যাড কস্ট কমে যাবে। তো এইভাবে আরেকটা কাজ করা যেতে পারে, আপনার সোশ্যাল মিডিয়া যেমন আপনার হচ্ছে যে
ইনস্টাগ্রামে যদি আপনি সার্চ দেন, সার্চ দিলে নিশ রিলেটেড সার্চ দিলে দেখবেন যে অনেক পার্সন পাবেন বা অনেক আইডি পাবেন। সেই আইডিতে দেওয়ার পরে তাদের ওয়েবসাইট পাবেন। সো তাদের ওয়েবসাইটগুলো একটু চেক করবেন যদি আপনি এসইওর কাজ করেন। হ্যাঁ, ওয়েবসাইটে দেখলেন যে তাদের কিওয়ার্ড র্যাঙ্ক আছে কিনা বা কেমন আছে, ট্রাফিক পাচ্ছে কিনা, তখন এই বিষয়ে ছোট্ট একটা পার্সোনালাইজড রিপোর্ট তৈরি করে পাঠালেন যে তোমার ওয়েবসাইটটা আমি ভিজিট করছি, কিন্তু আসলে এখানে তেমন কোনো ট্রাফিক পাই নাই। আমি একজন এসইও স্পেশালিস্ট। সো তুমি যদি বা আপনি যদি আমার সাথে কাজ করেন, আমি এই 3 মাসের ভিতরে এস্টিমেট এরকম একটা রেজাল্ট দিতে পারবো এবং এখান থেকে আপনি ট্রাফিক পাবেন। So, এইভাবে খুঁজে খুঁজেও আপনারা রিচ করে সেখান থেকেও কিন্তু ক্লায়েন্ট পেতে পারেন। আর সব থেকে ভালো স্ট্র্যাটেজি, এটা পেইড একটা স্ট্র্যাটেজি যেটার সাথে আসলে কস্ট ইনভলভ, এবং এটার জন্য আপনাকে মোটামুটি এক্সপার্ট হতে হবে। এবং কোল্ড আউটরিচ যেটা বা কোল্ড ইমেইল আউটরিচ যেগুলা, এটা আপনার লিঙ্কডইন থেকেও হয়। এগুলো পেইড বিভিন্ন টুল নিতে হয় বা ফ্রি যে ইমেল এগুলো আছে, প্ল্যাটফর্ম আছে, সেগুলোতেও করা যায়। তবে কোল্ড আউটরিচের জন্য পেইড ইমেইল নিলে ভালো হয়, এবং এটা আপনি যখন এক্সপার্ট লেভেলে যাবেন, ইনিশিয়ালি আপনি এগুলো করতে পারবেন না। একটু মোটামুটি যখন এক্সপার্ট লেভেলে যাবেন তখন এগুলো অনেক কার্যকরী। এবং বাংলাদেশে বা বাইরের দেশের বড় বড় যে প্রতিষ্ঠানগুলো আহ, মানে মার্কেট প্লেসের বাইরে যে কোম্পানিগুলো সার্ভিস দিচ্ছে, তাদের ক্লায়েন্ট অ্যাকুইজিশনের মেথড এটা। মানে তারা কি করে, ইমেইল মার্কেটিং করে। ইমেইল মার্কেটিং এর জন্য তারা ফার্স্টে ভালো ভালো যে পটেনশিয়াল লিড গুলো আছে সেগুলো খুঁজে বের করে, এবং লিড খোঁজার পরে কি করে, প্রত্যেকটা ক্লায়েন্টের জন্য, এক একটা ক্লায়েন্টের জন্য এক এক রকম ইমেলের কপি হবে। মানে আমি একটা ক্লায়েন্টের, সম্ভাব্য ক্লায়েন্টের একটা ওয়েবসাইট পেলাম, এবং সেখানে তার জন্য পার্সোনালাইজড হবে যে তার আসলে কি কি বিষয় ইমপ্রুভ করার আছে তার ওয়েবসাইটে। হ্যাঁ, এখানে যদি আপনি ডিজাইনার হন তাহলে আপনি গ্রাফিক্স নিয়ে কথা বলতে পারেন যে এই গ্রাফিক্স গুলো এরকম আছে, এটা এরকম হলে ভালো হয়। সেই ক্ষেত্রে আপনি রেফারেন্স দিতে পারেন। ওয়েব ডেভেলপার হলে সেভ, যে আপনার এই ওয়েবসাইটের ডিজাইনটা এখন এরকম আছে, আপনার কম্পিটিটর দেখেন এরা কিন্তু এরকম, সো আপনারটা এরকম হলে এটা আরো অ্যাট্রাকটিভ হবে। এসইওর ক্ষেত্রেও সেম, যে আপনি অডিট করলেন একটা, দেখলেন যে এই ইস্যু আছে টেকনিক্যাল। আবার আপনার ওয়েবসাইটে ট্রাফিক নাই, আপনার ওয়েবসাইটে হচ্ছে কোনো কিওয়ার্ড র্যাঙ্ক করা নাই বা কম করছে, আপনার ক্লায়েন্টরা এখান থেকে এরকম পাচ্ছে, এরকম পার্সোনালাইজ প্রত্যেকটা সম্ভাব্য ক্লায়েন্টের জন্য আলাদা আলাদা মেইল লিখে তাদেরকে মেইল করতে হবে। এবং সেখানে ক্লায়েন্টের মেইন ইস্যুটা কি, ক্লায়েন্টের কোন জিনিসটা ইমপ্রুভ করতে পারে, এবং এটা বলার সাথে সাথে কিন্তু ক্লায়েন্টের মাথায় ঢুকে যাবে, হ্যাঁ আসলে আমার এই জায়গাটা ইমপ্রুভ করার দরকার। মানে আজগুবি কোনো কিছু বা ওভারঅল সবাইকে একই ধরনের কথা বলা যাবে না। আপনি যখন মেইন পয়েন্টটা ধরাই দিবেন তখন ক্লায়েন্ট কিন্তু এটা মনে করবে, হ্যাঁ আসলে তো আমার ডিজাইনটা ঠিক নাই, আসলে আমি অর্গানিক ট্রাফিক পাচ্ছি না, বা আমার ওয়েবসাইটের ডিজাইনটা আরো ভালো হওয়া দরকার। সো এইটা যদি একবার ক্লায়েন্টের মাথায় ঢুকাইতে পারেন, তখন কিন্তু ক্লায়েন্ট আপনাকে রেসপন্স করবে। আর প্রথমের দিকে যেটা হয় যে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনাকে ক্লায়েন্ট হচ্ছে আপনার আপনি যখন এক রিচ করবেন তখন কিন্তু আপনার ফার্স্টে উনি প্রুফ দেখতে চাবে, বা আপনার আগের কাজ কাজ দেখতে চাবে, বা আপনার সোশ্যাল প্রুফ আছে কিনা, আপনার কোম্পানি আছে কিনা, এই জিনিসগুলো দেখতে চাবে। সো ফার্স্টের দিকে আপনারা চেষ্টা করবেন যে পার্সনকে রিচ করার, বিভিন্ন কোম্পানির কাজ না করে পার্সন, যাদের ছোট মানে স্মল বিজনেস বা এর থেকেও পার্সোনাল বিজনেস আছে, এই সমস্ত ওয়েবসাইটগুলোর কাজ পাওয়া যায় ফার্স্টের দিকে। এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক সময় অ্যাডভান্স না নিয়েও কাজ করা হয়, করতে হয় আর কি ফার্স্টের দিকে। তা আপনি বললেন যে ঠিক আছে আমি এই কাজটা করব, করার পরে যদি তোমার কাছে মনে হয় যে ভালো লাগে তখন পে করো। কারণ অনেকে আছে যারা আগে টাকা নিয়ে পরের কাজ করে না। তো ফার্স্টের দিকে এরকম করা লাগতে পারে, বা অনেক সময় কিছু অ্যামাউন্ট হচ্ছে ক্লায়েন্ট পে করে। আর ক্লায়েন্ট রেসপন্স করার সাথে সাথে একটা কাজ করতে হয়, সেটা হচ্ছে একটা মিটিং সেট করে ফেলাই দেওয়া ক্লায়েন্টের সাথে। এবং ক্লায়েন্টের সঙ্গে আপনি যখন মিটিং সেট করবেন, যখন ভিডিও কলে কথা বলবেন, তখন ক্লায়েন্টের আপনার প্রতি কিন্তু আস্তে আস্তে আপনার কি বলে আস্থা তৈরি হবে, এবং ক্লায়েন্টের বিশ্বাসটা বাড়বে, এবং একটা রিলেশনও হতে পারে। দেখা যাচ্ছে একটু কথা বলতে বলতে আস্তে আস্তে অনেকটা, যেটা হচ্ছে আপনার টেক্সট দিয়ে হয় না, কিন্তু আপনি ভিডিও কলে যখন 10 মিনিট কথা বলবেন, 15 মিনিট কথা বলবেন, তখন দেখবেন আপনার প্রতি একটা ইয়ে তৈরি হবে, ক্লায়েন্টের আস্থার জায়গা তৈরি হতে পারে। সো ক্লায়েন্ট রেসপন্স করার সাথে সাথে তার সঙ্গে একটা মিটিং ফিক্স করে ফেলতে হবে, এবং টাইমলি মিটিংটা করবেন, দেখবেন এটা ইফেক্টিভ হবে। এবং এটার জন্য কি লিঙ্কডইনের একটা পেইড সার্ভিস আছে, হচ্ছে লিঙ্কডইনের সেলস নেভিগেটর, এটা দিয়েও হচ্ছে আউটরিচ করা যায়। এগুলো হচ্ছে আপনার একটু এক্সপার্ট লেভেলের, এবং আপনারা ইনিশিয়ালি কোল্ড আউটরিচ না করাটাই বেটার, কারণ এখানে আপনার একটা প্রুফ, ভালো প্রুফ থাকা দরকার হয়, এবং
এই যে ইমেলের কপিটা এটা সুন্দরভাবে লেখার দরকার হয়, এবং মোটামুটি ভালো একটা প্রুফ দেখাতে হয় আর কি। এই এই কাজগুলো যারা এক্সপার্ট লেভেল আছে এবং যে কোম্পানিগুলো আছে এরা অনেক ভালো করতে পারে। আহ মোটামুটি এগুলোই ছিল আমার টপিক। কোনো কোশ্চেন থাকলে আপনারা করতে পারেন। আর চ্যাটে দেখি কি অবস্থা। আচ্ছা, আর আমাদের সঙ্গে হচ্ছে এক ভাই যুক্ত ছিলেন, উনি মোটামুটি বাইরের ক্লায়েন্টে কাজ করতেছেন, ওনার এক্সপিরিয়েন্সও শেয়ার করতে পারেন। শুনতে পাচ্ছেন আমাকে সবাই? জি জি শুনতে পাচ্ছি। আচ্ছা, আপনি একটা কোশ্চেন ছিল। আপনি জি, বলছিলেন sure. যে লিঙ্কডইনে একটা ফিচার আছে যে সেলস আউটরিচ করা, ওটা নিয়ে একটু বলবেন? ওটা হচ্ছে সেলস নেভিগেটর, যেটা ওদের প্ল্যান এখন। এটা হচ্ছে আপনি এখন মনে করেন যে একটা ক্লায়েন্ট খুঁজে পেলেন সম্ভাব্য, হ্যাঁ, তাকে আপনি sorry, তাকে আপনি রিকোয়েস্ট পাঠালেন, সে দেখা যাচ্ছে ম্যাক্সিমাম সময় অ্যাকসেপ্ট করতেও পারে, নাও পারে। লিঙ্কডইনে কেউ যদি আপনার মেসেজ কানেকশন অ্যাকসেপ্ট না করে তাহলে কিন্তু তাদের মেইল দেওয়া যায় না, বা সরি মেসেজ দেওয়া যায় না, এটা অবশ্যই জানেন। তো ওই পেইড আপনার সেলস নেভিগেটর বা আহ, ইয়ে হচ্ছে আরো মেম্বারশিপের যেটা সিস্টেম আছে, এগুলো নিয়ে কিন্তু তখন ডিরেক্ট আপনি ইয়ে করতে পারবেন, ক্লায়েন্টকে মেসেজ দিতে পারবেন, বা সম্ভাব্য ক্লায়েন্টকে আর কি। তো বুঝতে ক্লায়েন্টকে পারছি। রিচ করার জন্য আপনার পেইড ফিচার যখন নিবেন তখন আপনি ক্লায়েন্টকে লিঙ্কডইন রিচ প্রিমিয়াম করতে অ্যাকাউন্ট, পারবেন। রাইট? হ্যাঁ, হ্যাঁ, প্রিমিয়াম অ্যাকাউন্ট একটা জিনিস, ওটাতে আপনি মেসেজ দিতে পারবেন যে কাউকে। আর সেলস নেভিগেটর যারা আউটরিচ করে তাদের জন্য আর কি, এটা আপনার এটা হচ্ছে। কি পেইড ফিচার? জি, 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 পেইড পেইড ফিচার। জি, পেইড ফিচার প্রিমিয়ামের থেকেও উপরে, প্রিমিয়ামের হ্যাঁ, উপরে হ্যাঁ, আরো যেটা আছে টপ হচ্ছে গিয়ে টপ মেম্বারশিপ হচ্ছে গিয়ে আর সেলস নেভিগেটর। আপনি ইউটিউবে সার্চ দিলে অনেক পাবেন ভিডিও সেলস মানে শুধু নেভিগেটর। মার্কেটিং এর জন্য আর কি, মার্কেটিং এর জন্য তখন আপনি যে কাউকে রিচ করতে পারবেন, হ্যাঁ, জি অটোমেশন বুঝতে করতে পারছি। পারবেন, অটোমেটিক ফলো আপ দিতে পারবেন, হ্যাঁ, এগুলো সেট আপ করে রাখতে পারবেন। আচ্ছা, ওয়ালাইকুম সালাম। রাইটার এবং সোশ্যাল মিডিয়া ম্যানেজার, একটা জিনিস বলি, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজার বা এই এই যেই কাজগুলোর আসলে কম্পিটিশন বেশি, মানে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট দেখা যাচ্ছে অনেকেই করতে পারে, এই জিনিসগুলোর দেখা যাচ্ছে কাজ পাওয়া অনেক কঠিন হয়। যেগুলোর কম্পিটিশন কম সেগুলোর কাজ বেশি পাওয়ার সম্ভাবনা থাকে। রাইটার হিসাবে এটা তো অনেক সহজ। রাইটার হিসাবে কি করবেন, আপনি ফার্স্টে একটা ওয়েবসাইট করবেন, সেখানে আপনি কন্টেন্ট লিখবেন এবং একজন এসইও এর হেল্প নিয়ে সেখানে আপনার কন্টেন্ট গুলো র্যাঙ্ক করাতে পারেন। যে আপনি রাইটিং সার্ভিস দেন, এটার উপর আপনি হচ্ছে একটা ওয়েবসাইট করতে পারেন। আমি একটা ওয়েবসাইটে কাজ করছিলাম যারা শুধুমাত্র মেডিকেল রিলেটেড কন্টেন্ট লিখে, হ্যাঁ। সো আপনি একটা নিশে চলে যান, আপনার যে নিশ নিয়ে লিখতে ভালো লাগে সেই নিশের উপর একটা ওয়েবসাইট করেন এবং সেখানে আপনি সার্ভিস সার্ভিস হচ্ছে ক্রিয়েট করেন এবং সেটা গুগলে র্যাঙ্ক করাতে পারেন। এটা একটা জিনিস। আরেকটা জিনিস হচ্ছে যাদের ওয়েবসাইটে আপনি রিচ করবেন, রিচ করার পরে দেখবেন যে তাদের কন্টেন্টের কোয়ালিটি ঠিক আছে কিনা, কোথায় ভুল আছে, কোথায় ইমপ্রুভমেন্ট স্কোপ আছে, আপনি সেই বিষয়গুলো নিয়ে কথা বলেন যে এই কন্টেন্টগুলো এরকম হতে পারতো, বা আপনার কম্পিটিটরের সাথে আপনার কন্টেন্টের হচ্ছে কি তফাৎ কোথায়, বা কোন দিকটা ইমপ্রুভ করা যায়, এগুলো নিয়ে কথা বলতে পারেন। আচ্ছা, কোল্ড মেইল আউটরিচটা আসলে আমি খুব বেশি এক্সপার্ট না, তারপরে বলি সেটার জন্য আপনি বিভিন্ন পেইড প্ল্যাটফর্ম পাবেন, সেখান থেকে আপনি মানে এই প্ল্যাটফর্মগুলো কেন লাগে, আপনি কিন্তু ডিরেক্ট গুগলের জিমেইলে যাও কিন্তু মেইল করতে পারেন, তাই না? এই ক্ষেত্রে কি হয় যে গুগলে যায় যখন আপনি মেইল করবেন, একসাথে 10 জনকে মেইল করবেন, এই 10টার ভিতর 9টাই চলে যাবে স্প্যাম বক্সে, হ্যাঁ, এটা একটা বিষয়। তো এই পেইড এই যে ইমেল সেন্ড করার জন্য যে প্ল্যাটফর্ম গুলো আছে, ওরা আপনার মেইল গুলো এমন ভাবে সেন্ড করবে, হ্যাঁ, কোনো মেইলই দেখা যাচ্ছে স্প্যামে যাবে না। হ্যাঁ, এটা এটা একটা বিষয়। এবং এখানে অটোমেশন করা যায় যে আপনি একটা ক্লায়েন্টকে মেসেজ দিলেন, মেসেজ দেওয়ার পরে মেইল দিলেন, আপনি মনে করেন রেগুলার মেইল পাঠান, আপনি প্রত্যেকদিন 50 জন 100 জনকে পাঠান। এখন এটা আপনি অটোমেশন সেট করে রাখতে পারেন যে একজন ব্যক্তিকে মেইল দেওয়ার কতদিন পরে আবার একটা ইমেইল যাবে, কি বলে এটা, ফলো আপ মেইল যাবে, এবং ফলো আপ মেইলে কি লেখা থাকবে। তো ফার্স্টে একটা মেইল দিলেই কিন্তু রেসপন্স আসে না, অনেক সময় একজন ক্লায়েন্ট মনে করে ঠিক আছে এটা আমি রিপ্লাই দিব, অনেক সময় ভুলে যায়। তো আপনি যখন অটোমেশন করবেন যে 4 দিন 5 দিন বা 7 দিন পর আবার একটা যাবে, একটা অটোমেটিক মেসেজ যাবে, যেটা হচ্ছে ফলো আপ থাকবে যে আপনার এরকম কিছু বলা থাকবে যে আপনি ফার্স্টে যে একটা মেইল পাঠিয়েছিলেন তাকে, সেই বিষয়ে আপনি আরেকটু বললেন যে
সে এই বিষয়টাতে ইন্টারেস্টেড কিনা, হ্যাঁ, বা সে যদি এখন সার্ভিসটা নেয় তাহলে দেখা যাচ্ছে এখন এটা একটা ডিসকাউন্ট পাবে, এরকম আর কি অটোমেশন করা হয়। এবং এই ক্ষেত্রে আপনারা মানে যারা ইমেল মার্কেটিং এক্সপার্ট তাদের জন্য এটা অনেক পারফেক্ট আর কি, ইমেল আউটরিচ যেটা, বা ইমেল মার্কেটিংটা সম্পর্কে আপনি যখন ডিটেলস শিখবেন তখন এটা আরো বেশি ভালো হবে। আর আমি কাজ করি ডিজিটাল মার্কেটিং নিয়ে, আর এসইও তে আসলে আমি বেশি কাজ করি, এসইও তে আমার প্যাশন বেশি। আর অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়েও কাজ করতাম। অ্যাফিলিয়েট মার্কেটিং হচ্ছে যে ওটা এসইও দিয়েই করা হতো আর কি। আমাজন অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে একসময় কাজ করতাম। এখন তো আসলে গুগলের অ্যালগোরিদম আপডেট হওয়ার কারণে অনেক কম্পিটিশন হয়ে গেছে, এবং যেটা এআই আসার কারণে এই গুগলের অ্যালগোরিদম আপডেট হওয়ার কারণে বড় বড় যারা অ্যাফিলিয়েট মার্কেটার এরাও মোটামুটি এখন আসলে অন্য কোনো ওয়ে খুঁজতেছে। আচ্ছা, আমি শুরু করছিলাম 2015 সালে, সেটা হচ্ছে ফাইবার দিয়ে। আমার পোর্টফোলিও বলতে আসলে আমার ওয়েবসাইট আছে, পার্সোনাল ওয়েবসাইট। এখানে ওরকম কোনো পোর্টফোলিও নাই। আমি যখন ক্লায়েন্টের সঙ্গে দেখা যাচ্ছে করি, কথা বলি, তখন আপওয়ার্কের যে কাজগুলো আছে এগুলো দেখাই, বা হচ্ছে যেটা কি বলে, আমার ওয়েবসাইট যেগুলো কাজ করা আছে, যেগুলো গুগল অ্যানালাইটিক্সে অ্যাড করা আছে বা সার্চ কনসোলে আছে, এগুলো স্ক্রিন শেয়ার করে দেখাই। আচ্ছা, মান্থলি আর্নিং এটা আসলে কি বলে, এগুলো আসলে কারোর জিজ্ঞেস করা উচিত না, তারপরে বলি আর্নিংটা ডিজিটাল মার্কেটিং দিয়ে। আমি আসলে তো অনেকগুলো কাজের সাথে ইনভলভ এখন। আমি রিমোট জব করি, হ্যাঁ, কয়েকটা ক্লায়েন্ট হ্যান্ডেল করি, আপওয়ার্কে কাজ করি, তারপর ট্রেনিং করাই। সো আর্নিংটা ডিপেন্ড করে, পার্সন টু পার্সন ভ্যারি করে। তারপরে কি বলে, রিজিকের একটা ব্যাপার আছে। সো আপনি যদি কি বলে এখানে আপনার প্যাশন হয় ডিজিটাল মার্কেটিং এবং এখানে ফুল টাইম কাজ করেন, এটা আপনার ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের সাথে কাজ করেন, তো মিনিমাম একটা ভালো ইনকাম ইনশাল্লাহ হবে। এবং যাদের কপাল ভালো তারা মাসে লাখ লাখ টাকা ইনকাম করে, কিন্তু এদের সংখ্যা হয়তো একটু কম। আসসালামু আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি তানভীর বলছিলাম। জি 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 ভাই আমার ছোট্ট একটা প্রশ্ন আছে, জি সেটা স্যার। হচ্ছে আমি গুগলে র্যাঙ্ক করানোর জন্য আমার পার্সোনাল ডিটেলস গুলো গুগলে র্যাঙ্ক করার জন্য আমি মিডিয়ামের হেল্প নিয়েছিলাম। তো হুম। মিডিয়াম থেকে রিডিরেক্টিং করে আমি ওয়েবসাইটের সাথে লিঙ্ক আপ করে দিয়েছিলাম, যার ফলে আমার মিডিয়ামের যে ইয়াটা আছে কি বলে, ডাটা আহ, পেজ। হ্যাঁ হ্যাঁ, ওই ডাটাগুলো ওইখানে র্যাঙ্ক করছিল। পরবর্তীতে আমি যখন এটাকে আবারও অন্য একটা ওয়েবসাইটের সাথে লিঙ্ক আপ করলাম এবং সেখান থেকে আমি রিডাইরেক্টিং করলাম, ওই যে ওয়ার্ডপ্রেসের 301 রিডাইরেক্টিংটা আছে না ভাইয়া, হুম হুম জি জি। হ্যাঁ ওইটা ইউজ করে আমি যখন আবার রিডাইরেক্টিং করলাম, এরপর দেখলাম যে গুগল সার্চ কনসোলে গিয়ে যখন আমি এটাকে ইনপুট করলাম তারপর আর নিচ্ছে না। কিন্তু এর আগেও এটা ইন্ডেক্স হয়েছিল, কিন্তু পরবর্তীতে এসে যখন আমি ওইটা ওয়েবসাইট চেঞ্জ করে অন্যখানে রিডাইরেক্টিং করলাম সেখানে আর নিচ্ছে না। আচ্ছা, এটার সলিউশনটা কি হইতে পারে একটু যদি বলতেন। আপনার রিডাইরেক্ট করা হচ্ছে যে ওয়েবসাইটটাতে, হ্যাঁ, সেইটা গুগলে হচ্ছে ইন্ডেক্স করবে, বাদ বাকিগুলো করবে না। মানে আপনি টার্গেট ইউআরএল যেটাতে রিডাইরেক্ট করছেন সেটা ইন্ডেক্স হবে, আর আগের গুলো তো আস্তে আস্তে ডি ইন্ডেক্স হয়ে যাবে। ভাইয়া আসলে হচ্ছে মিডিয়াম তো সরাসরি র্যাঙ্ক করানো আহ, একটু টাফ, তাই মিডিয়াম থেকে মিডিয়ামের ওই আমার যে ইয়াটা আছে আর্টিকেলটা আছে ওইটা র্যাঙ্ক করানোর জন্য ইউজুয়ালি সেখানে কি করতে হয়, আরেকটা আমার একটা ওয়েবসাইট দরকার হয়, সেই ওয়েবসাইট থেকে একই হুম পোস্টের হুম। ইউআরএলটা আমি রিডাইরেক্টিং করে সেখান থেকে গুগলে র্যাঙ্ক করতে হয়। তো আমি সেম মানে ফর্মুলা আপনি প্রথমে, মিডিয়ামের পেজটা গুগলে শো করতেন, অন্য হ্যাঁ হ্যাঁ ওয়েবসাইটের হ্যাঁ ওয়েব মানে অন্য ওয়েবসাইটে যে ইউআরএলটা ছিল আপনার ওয়েবসাইট, সেটাতে ক্লিক করলে সেটা মিডিয়ামে চলে যেত। হ্যাঁ হ্যাঁ, জি ভাই বুঝতে পারছেন। আচ্ছা, এখন কি হচ্ছে? এখন হচ্ছে আমি যখন আমার অন্য ওয়েবসাইট, আমার আগের ওয়েবসাইটটা চলে গেছে, এর পরবর্তীতে আমি আরো একটা ওয়েবসাইট ক্রিয়েট করলাম, ব্লগার ওয়েবসাইট। সেই ওয়েবসাইটে আমি একই আর্টিকেল পেস্ট করলাম একটু ভিন্নভাবে। আচ্ছা তো ওই আর্টিকেলের ইউআরএলটা আমি রিডাইরেক্টিং করে আমি মিডিয়ামের আর্টিকেলটা ইউআরএলটা এখানে বসাই দিলাম। দেন সেখানে
কেন জানি না সার্চ কনসোলে এর পরবর্তীতে আর নিচ্ছে না। তারা বলতেছে নো ইন্ডেক্স নো ফলো বা এমন কিছু আসতেছে। এটা কিভাবে সলিউশন মানে হবে? আপনার ওই ওয়েবসাইটটা ইন্ডেক্স আছে, কিন্তু যে ইউআরএলটা রিডাইরেক্ট করছেন ওটা তো ইন্ডেক্স থাকবে না। বুঝতে পারছেন আমার কথা? হুম, বুঝতে পারছি না। যেই ইউআরএলটা রিডাইরেক্ট হয় বা যেটা 404 হয়, হ্যাঁ, এই হুম, হুম, ইউআরএল হুম। গুলো কখনো ইন্ডেক্স থাকবে না, আস্তে আস্তে ডিইন্ডেক্স হয়ে যাবে। আর যেগুলো মানে নর্মালি একটা পেজ থাকে সেগুলো ইন্ডেক্স থাকবে। তবে এটা হচ্ছে 24 সাল পর্যন্ত ভিজিবল ছিল, 25-এ হয়তো কোনো আপডেট বা এমন কিছু হয়েছে যার কারণে। গুগলের আপডেট আসলে প্রত্যেক মাসেই আসতেছে, এরকম একটা অবস্থা গেছে। এক সময় আপডেট আসতো, দেখা যাচ্ছে 2010 সালে একটা আসছে, 12 সালে একটা আসছে, 15-এ আসছে, 17-এ আসছে। আর 2018-19 সালের পর থেকে মানে 2 মাস পর পরই আপডেট আসছে, জি এরকম একটা ভাইয়া। অবস্থা। গুগলের নভেম্বরে আপডেট গেছে, ডিসেম্বরে আপডেট গেছে, মানে রেগুলার। এবং গুগলও একটু ঝামেলার মধ্যে আছে আর কি। গুগলের ইউএস এর যে কি বলে কোর্ট আর কি, গুগলের নামে যে একটা মামলা করছে, সেখানে অনেকগুলো বিষয় আছে। যেমন গুগল যেটা করতেছে যে একচেটিয়া মার্কেটিং করতেছে, হ্যাঁ, এই জিনিসগুলোর কারণে বিং বা অন্য সার্চ ইঞ্জিন গুলো মার্কেটে টিকে থাকতে পারতেছে না। সেখানে কি হচ্ছে যে গুগল কি করতেছে যে যখন তার গুগল ক্রোম অ্যাপ ইয়াটা কি বলে ব্রাউজার ওপেন করতেছে, সাথে সাথে গুগলের সার্চ ইঞ্জিন চলে আসতেছে, অ্যান্ড্রয়েডে অটোমেটিক চলে আসতেছে। তো এইভাবে গুগল আসলে পুরো মার্কেট দখল করে ফেলছে। তো এখানে একটা ইয়ে হয়েছিল যে গুগল ক্রোমে হচ্ছে ডিফল্ট সার্চ হিসেবে রাখতে পারবে না, বা সেল করে দিতে হবে, অ্যান্ড্রয়েডের একটা পার্সেন্ট সেল করে দিতে হবে, এরকম কিছু বিষয় আসছিল। হ্যাঁ, এখানে একটু গুগল নিজেরও ঝামেলার মধ্যে আছে আর কি। জি, এই সালাম অবস্থা। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, অনেক বেশি ধন্যবাদ আমাকে এত সুন্দরভাবে বুঝাই দেওয়ার জন্য। না না আচ্ছা না, ভাই, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি ওই যে মাঝখানে কয়েকদিন ডিজিটাল মার্কেটিং এর কাজ করেছিলাম। তারপর ওই আচ্ছা যে মাদ্রাসার পড়াশোনা ওইগুলাতে বা সাথে সাথে জেনারেলেও পড়তেছি আমি। এটা ভাই, আপনার আপনার নামটা কিন্তু বাংলাদেশ লেখা শুরু করতেছে। হ্যাঁ, বাংলাদেশ 2.0 হলে মনে হয় ভালো হতো। জি। আচ্ছা বলেন, মজা করলাম আর কি। বলছে বাংলাদেশ 2.0 হলে মনে হয় ভালো হতো। ও, না না না, বাংলাদেশ হ্যাঁ, এখন তো বাংলাদেশ 2.0 চলতেছে। আচ্ছা। আপডেট বাংলাদেশ না? হ্যাঁ, জি হ্যাঁ জি। বলেন। আচ্ছা, তো এখন আমি ওই যে অনলাইনে কয়েকজন আমার ফুফুর ঘর আর কি ফুফুতো ভাই ওকে পড়াইছিলাম। হুম তারপর হুম। করোনার সময় অনলাইনে, আমি তো একজন হাফেজ, আমি কোরআন অনলাইনে কোরআন পড়াইছিলাম ওরে। তো সেখান আলহামদুলিল্লাহ। থেকে মনে হচ্ছে হ্যাঁ যে এটাকে আরো দুই একজনকে পড়ান যাইতে পারে, এরকম করে পড়াই। তো এখন আমি এটা চাইতেছি যে আস্তে আস্তে এটাকে একটা যদি এডুটেক ইয়েতে কনভার্ট করা যায়, সফটওয়্যার খুবই সুন্দর, খুবই সুন্দর উদ্যোগ আপনার। ফার্স্টের দিকে এত ইনিশিয়েটিভ নেওয়া লাগবে না। আপনি যেটা ফার্স্টের দিকে করবেন যে আপনি ইউটিউবে ফেসবুকে এটা আর রেগুলার কি। হচ্ছে আপনি ইয়ে দিতে থাকেন, ভিডিও দিতে থাকেন। এবং জি আপনি ফেসবুকে যে শর্টস গুলো আছে, রিল গুলো আছে, ইউটিউবে যে শর্টস গুলো আছে, এগুলো দিতে থাকেন। নিজের একটা ওয়েবসাইট করেন, হ্যাঁ, দেখবেন যে অটোমেটিক্যালি আপনি 3 মাসে একটা প্ল্যান করে কাজ করেন, দেখেন অটোমেটিক্যালি আপনি অনেক ফলোয়ার পাবেন। এবং বাংলাদেশে যেহেতু ইসলামিক মন মাইন্ডের ম্যাক্সিমাম মানুষই, হ্যাঁ, সো এগুলো আপনি অটোমেটিক্যালি পাবেন, অর্গানিক দেখবেন অনেক ট্রাফিক কি বলে ফলোয়ার পাবেন। এরপরে দেখা যাচ্ছে আপনি কোর্স, দেখা যাচ্ছে অটোমেটিক কোর্সও সেল করতে পারবেন। আর জি। যদি আপনি ইয়ে চান যে রেকর্ডেড ক্লাস রাখবেন, সেক্ষেত্রে আপনি একটা ওয়েবসাইট করে সেখানে কোর্স আকারেও ইয়ে করতে পারেন, রাখতে পারেন। হ্যাঁ, রেকর্ডিং। না, আমি ওই যে বাংলাদেশি ছাত্রদের বেশি ইয়ে করি না, কারণ হচ্ছে বাংলাদেশ তো সব জায়গায় মসজিদ মাদ্রাসা আছে, হুজুর আছে, সবাই আছে। কিন্তু ওই যে অনেক বাইরের, জায়গা আছে যে ওই যে বাইরের ওইগুলা তাহলে তো মসজিদ আরো ভালো। মাদ্রাসা, ওইগুলা টার্গেট ইয়ে করতেছে এখন। ওইটা বাইরের স্টার্ট হলে, করতে পারি। বাইরের হলে এখানে একটা চ্যালেঞ্জ আছে, সেখানে হচ্ছে আপনি পেমেন্টটা কিভাবে নেবেন। পেমেন্ট এটা তো বর্তমানে ব্যাংকে নিতেছে আর কি। ওই যে দু একটা যা আছে ওইটা ব্যাংকে নিতেছে, কেউ অনেকে আছে পার্সোনালি তো ওইটা বিকাশেই দিয়ে দেয়। পার্সোনাল গুলো আপনি যে কোনো ভাবে নিতে পারবেন, কিন্তু তারা যখন আপনি ওয়েবসাইটে পাবেন, হ্যাঁ, বা বিভিন্ন অ্যাড দিয়ে বা যে কোনো ইস্যুতে পাবেন, তখন সেক্ষেত্রে দেখা যাচ্ছে পেমেন্টের জন্য আপনার একটা গেটওয়ে লাগবে, বা পেপাল পে বা আপনার স্ট্রাইপ, এই সমস্ত গেটওয়ে লাগবে। হ্যাঁ, সেটা কোনটা করতে ভালো পারবেন হয়? আপনি, সেটাও করতে পারবেন। সেটা যখন আপনি একটু ভালো পর্যায়ে যাবেন, বা আপনার দেখবেন যে আপনার রেগুলার স্টুডেন্ট হচ্ছে, আপনি ছোট্ট একটা কাজ করতে হয়, সেক্ষেত্রে একটা বাইরের দেশে একটা কোম্পানি ফরমেশন করতে হয়, হ্যাঁ, সেটা ইউকে তে হতে পারে বা যে কোনো দেশে, ইউএসএ তে হতে পারে। এবং সেখানে ইনিশিয়ালি একটা কস্ট আছে হয়তো $200-300 মতো। সেখানে আপনি যখন একটা কোম্পানি করবেন,
জি সেখানে আপনি পেপাল বা স্ট্রাইপ পেয়ে যাবেন এবং বিজনেস অ্যাকাউন্ট পাবেন, সো আপনি যে কোনো জায়গা থেকে পেমেন্ট নিতে পারবেন। আর এটা প্রত্যেক বছর হচ্ছে 0 ট্যাক্স রিটার্ন করতে হয় সম্ভবত, জি সেক্ষেত্রে একটা ফি আছে। হ্যাঁ, তো আপনি এভাবে করতে পারেন। ইয়ে ওই যে আপনার সাথে আমি ক্লাসে ছিলাম না, ওই যে ওই ক্লাসটা কি রেকর্ড আছে? আমি শেষের দিকে ঢুকছি আর কি। জি জি, রেকর্ড পাবেন ইনশাল্লাহ। আপনি ওই যে একটা ফর্ম দিছে আপু, এটা ফিল আপ করে দেন, আপনার ইসে চলে যাবে, মেইলে বা ফোনে SMS এ চলে যাবে। আচ্ছা ঠিক আছে। আর আপনার সাথে যোগাযোগের কোনো ব্যবস্থা আছে? আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আপনারা হচ্ছে আমার সাথে যোগাযোগ করতে হলে ফেসবুকে নক দিতে পারেন। ভাইয়ের নামটা এমডি জাকির হোসেন আসলে। জি জি, আমি আচ্ছা আমার ফেসবুকে দিয়ে দিচ্ছি, কোনো লাগলে সাপোর্ট লাগলে আপনারা knock দিতে পারেন বা কোনো কোশ্চেন থাকলে। এটা থেকে আল্লাহ আপনাকে উত্তম বদলা দেয়। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাই। জি, আহ, ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি হচ্ছে লাস্ট 2 বছর ধরে অনলাইন মার্কেট প্লেসে কাজ করি, অ্যাবাউট অ্যাডস মার্কেটিং, ফেসবুক ফানেল ক্রিয়েট করে জাস্ট হচ্ছে মানে সেলসটা ইনক্রিজ করা, যেটা বলে হচ্ছে বুঝতে পারছি। কনভারসেশন হুম রেট অপটিমাইজেশন নিয়ে আজকে কাজ করি আর কি। এটা তো অনেক অনেক হায়ার লেভেলের কাজ। হায়ার লেভেলের কাজ বলা চলে। এখানে আমি আগে অনেকগুলো বিষয় জানতাম না, রিসেন্টলি আমি গুগল অ্যানালিটিক্স এর আহ, সবগুলাই অলমোস্ট শিখতেছি অ্যান্ড শিখছিও বলা চলে। আমি আগে হুম। গুগল অ্যানালিটিক্স এর এত কিছু পারতাম না, বলতে পুরা রিপোর্টিং থেকে শুরু আসলে করে। গুগল অ্যানালাইটিক্স এর উপরে কোর্স আছে। হ্যাঁ, হ্যাঁ শুধু গুগল অ্যানালাইটিক্স এরই শেখার অনেক কিছু আছে। হ্যাঁ 6 মাস এটা শিখলে এটা মনে আমি হয় শেষ শিখছি। হবে না। এটা লাস্ট আমি 3 মাস জাস্ট প্র্যাকটিস করছি, এখন থেকে আমি অনেকটা করতে পারতেছি, রিকভার করতে পারতেছি। জি জি। বাট এই জায়গায় আমার একটা জিনিস ভাই, যেহেতু আপনি ডিজিটাল মার্কেটার, আশা করি এই বিষয়ে জানবেন। লাস্ট 2 মাস থেকে আহ, আমি অডিয়েন্স মানে আমার যতটা সম্ভব, আমার যতটা এক্সপিরিয়েন্স আছে, আমি মানে আমার সর্বোচ্চ দিয়ে ট্রাই করতেছি যে অডিয়েন্সটা ন্যারো করে সর্বোচ্চ পরিমাণ সেল জেনারেট করে। বাট এই যে লাস্ট ডিসেম্বর মান্থ এবং এই জানুয়ারি মান্থ থেকে আমি মানে দেখতেছি যে সেলসটা ড্রপ হইতেছে, কোনোভাবে সেলসটা ইনক্রিজ তো করতেই পারতেছি না, সেলস বরং আরো ড্রপ করতেছে। এক্ষেত্রে আপনার পরামর্শ কি হবে আর কি? আচ্ছা, তার আগে একটা কোশ্চেন করি, সেটা হচ্ছে ট্রাফিক সোর্স কি? আপনার যে ট্রাফিক গুলো আসতেছে এগুলো কোথা থেকে আসে? ওয়েবসাইট ট্রাফিক সোর্স। ওয়েবসাইটে যে ট্রাফিক আসে সেটা কোথা থেকে আসে? গুগল সার্চ ইঞ্জিন থেকে আসে নাকি সোশ্যাল মিডিয়া গুলো থেকে আসে নাকি হ্যালো, ডিরেক্ট আসে? জি জি, শুনতে পাচ্ছি। আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? আমার নেট প্রবলেম করতেছিল। আচ্ছা, আপনার কথা শুনতে পাচ্ছি আমরা। হ্যাঁ এখন ঠিক আছে। জি জি, বলতেছি এটা ট্রাফিক হচ্ছে অ্যাডস এর মাধ্যমে, সব ওয়েবসাইট ট্রাফিক। মানে অ্যাডস এর মাধ্যমে যে ট্রাফিক গুলো আসে সেটা মানে কোন ধরনের হ্যাঁ অ্যাড? সোশ্যাল মিডিয়া না গুগল অ্যাড, বা আগে যেগুলো আসতো এখনো কি সেই দুইটাই সেই দুইটাই একই? দুইটাই এখানে গুগল এডসও আছে, প্লাস হচ্ছে নর্মাল প্রোডাক্ট সেলস কনভারসেশন এডসও আছে। আচ্ছা, এটা কি ডিসেম্বর মাসে হয়েছে? এটা ডিসেম্বর মাস, লাস্ট মাসটা পুরোটাই। নিশ নিশ বলা যাবে? আর নিচ হচ্ছে ক্লথ রিলেটেড। টার্গেট কান্ট্রি? টার্গেট কান্ট্রি হচ্ছে কানাডা। আচ্ছা, খুব সহজ একটা ওয়ে আছে, সেটা হচ্ছে আপনি গুগল ট্রেন্ডসে যাবেন এবং দেখবেন যে কানাডাতে এই ডিসেম্বর মাসে বা কোন কোন টাইমে আপনার এই এই প্রোডাক্টের হচ্ছে যে ট্রেন্ডস কেমন। বুঝতে পারছেন আমার কথা? যে ট্রেন্ডস দেখলে বুঝতে পারবেন। গুগল ট্রেন্ডস সম্পর্কে তো আইডিয়া আছে। হ্যাঁ হ্যাঁ আছে। সো গুগল ট্রেন্ডসে যাবেন এবং কানাডা কান্ট্রি সিলেক্ট করে আপনার ওই নিচটা লিখে সার্চ দিবেন, দেখবেন ডিসেম্বর মাসে ডাউন থাকার কথা। কারণ ডিসেম্বর মাসটা যারা ইউএসএ তে থাকে, কানাডাতে থাকে বা ইউরোপিয়ান কান্ট্রিতে থাকে, ওইখানে অনেক শীত, ঠান্ডা ওয়েদারের কারণে অনেক, আবার ওইখানে ক্রিসমাস আছে। হ্যাঁ, তারপরে কি বলে সাইবার মানডে আছে, বা ডিসেম্বরের শেষের দিকে ওরা ম্যাক্সিমাম ছুটি কাটায়। এবং সব থেকে বড় কথা হচ্ছে ডিসেম্বর মাসে সবকিছুই মোটামুটি ডাউন থাকে বলা যায়। নভেম্বরের যে ব্ল্যাক ফ্রাইডে তারপর থেকে মোটামুটি সবই ডাউন হয়। এবং কিছু ক্লায়েন্টও আছে যারা হচ্ছে কানাডা বা ইউএসএস এর বিভিন্ন দেশে আসে এবং সেখানে ট্যুরেও আসে বা সেখান থেকে বিজনেস অপারেট করে, শুধুমাত্র ইসের জন্য, ঠান্ডা ওয়েদারের কারণে। আর ডিসেম্বর এই মাসে ভাই এই সবকিছুই ডাউন থাকে। কানাডার আমি ক্লায়েন্টকে জাস্ট একটা কথাই করছি ভাই, যে আপনার ক্লায়েন্টের কানাডার অবস্থা তো মনে হয় আপনারা অনেকটা জানেন, জাস্ট ইন্ট্রোটা কিছুদিন আগেই হ্যাঁ 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 করছে। হ্যাঁ, তো এগুলো বিজনেসের প্রভাব পড়ে। হ্যাঁ, বিভিন্ন যেমন প্রভাব বাংলাদেশের আছে। নির্বাচন, হ্যাঁ বাংলাদেশে যখন নির্বাচন হয়েছে সেই সময় কি কমার্সে সেল ওইভাবে হয়েছে? বা
আমাদের যে ইস্যুগুলা হয়েছে ওই সময়ে কিন্তু সেল কমে যাবে, এবং ওভারঅল এটা মানুষের জীবনযাত্রার উপর যখন প্রভাব ফেলবে তখন সেল অটোমেটিক কমে যাবে। আচ্ছা, এটা বুঝতে পারছি ভাই। এটা পাশাপাশি বাংলাদেশে, মানে বাংলাদেশে আহ, আপনি কোন আপনি কোনো প্রতিষ্ঠানের সঙ্গে যোগদান আছে, মানে আছে নাকি? বা বাংলাদেশে যদি আমি একটা নিশ নিয়ে কাজ করি, সেটা ক্লথিং রিলেটেডই হোক বা হুম। ই কমার্সের কোনো একটা প্রোডাক্ট হোক, তো এই প্রোডাক্ট গুলা যদি আমি অ্যাডস এর মাধ্যমে সেল আনতে চাই, তো এক্ষেত্রে আপনার পরামর্শ আর কি? কোন অ্যাডস? গুগল অ্যাডস নাকি না ফেসবুক না, অ্যাডস? বাংলাদেশে গুগল, আপনি জানেন যে বাংলাদেশে গুগল এর তেমন চলেই না বলা চলে, ঠিক আছে? তারা গুগল এর সম্বন্ধে তেমন তাদের ধারণাও নেই। বাংলাদেশে ফেসবুকের, আমি আমি নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করি। ফেসবুকের হচ্ছে যে আপনার ঈদ ঈদ হয়েছে কখন? জুলাইয়ের দিকে না? জুলাইয়ের দিকে। আচ্ছা, জুলাইয়ের দিকে আমি $10 অ্যাড দিয়ে একটা প্রোডাক্ট আমি $10 অ্যাড দিয়ে সেল করতে পারছি পার ডে। সেল কনফার্ম করতে পারছি 5টা 7টা 10টা 12টা পর্যন্ত। হ্যাঁ, হুম তারপরে সম্ভবত ফেসবুকের একটা অ্যালগোরিদম চেঞ্জ হয়েছে বা কোনো আপডেট আসছে অ্যাডস তারপরে। অ্যাকাউন্টের, হ্যাঁ। হ্যাঁ, ফেসবুকের অ্যালগোরিদম চেঞ্জ হয়েছে অ্যাডস অ্যাকাউন্টের বা কিসের ওভারঅল আর কি। তো তারপর থেকে আমি যখন $10 অ্যাড দিছি, একটা দুইটা করে সেল আসে। সো আমি মানে তারপর যখন দেখা শুরু করলাম যে আসলে কি অবস্থা, সবারই প্রায় সেম অবস্থা, যারা বিজনেসে ইস্টাবলিশ বাংলাদেশে, হ্যাঁ, হ্যাঁ যাদের ব্র্যান্ড ভ্যালু আছে, যাদের মানুষ চিনে, তারা মোটামুটি সেল করতেছে। তাছাড়া সবার অবস্থাই এক। আপনি ভাই, যদি ফেসবুকে আমার ঢুকে থাকেন দেখতে আমার পারবেন। আমার কিছু মানুষের সাথে, যারা মনে করেন বিগেস্ট ওইভাবে এজেন্সি চালায়, তাদের সাথে আছে কন্টাক্ট আছে, আমি তাদের সাথেও কথা বলছি। তারা বলছে যে সেলটা এমন ভাবে ড্রপ করছে যে সবার 50% অবস্থা খারাপ ড্রপ ভাই, আমি করছে। আমি আমি রিয়েল এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, আমি নিজে অ্যাড দিছি। আমি হ্যাঁ, আমি ভাই লিটারালি আমি অ্যাড সেট করি, আমি ফানেলিং করি। অ্যাড সেটের উপর অ্যাড সেট তো থাকেই, 3-4টা তো অ্যাড সেট থাকে, আবার ওই অ্যাড সেটের আন্ডারে অ্যাডস থাকে ভাই। আমি ক্রিয়েটিভ কন্টেন্ট জেনারেট করি। প্রত্যেকটা কন্টেন্টের আলাদা আলাদা প্রাইমারি টেক্সট থাকে, ডেসক্রিপশন থাকে, সবকিছু আলাদা আলাদা থাকে, কিন্তু তারপরেও মানে কোনোভাবেই জেনারেট করতে পারতেছি না। হ্যাঁ, এটা রিসেন্ট একটা অ্যাডস দিছি খুবই ভাই, সমস্যা। রিসেন্ট একটা অ্যাডস দিছি, জাস্ট ফেসবুকের উপরে ছাড়ে দিছি, অ্যাডভান্টেজ অ্যাডভান্টেজ ক্যাম্পেইন হিসেবে বুঝছি ছাড়ে দিছি। বুঝছি। এখন দেখতেছি যে এটাতেই ভালো আসতেছে। আমি কোনো টার্গেট এটাতে আবার একটু ফেক ফেক ইসে আসে, ফেক অর্ডার আসে আর কি, এগুলোর ক্ষেত্রে একটু। হ্যাঁ, আমি মোটামুটি অনেক ডলার খরচ করছি, তারপরে আমি শুধুমাত্র টেস্ট করার জন্যই মোটামুটি $100 উপর খরচ করে ফেলছি। পরে যখন দেখছি যে আসলে হচ্ছে না, ওটা আমার নিজের প্রোডাক্ট ছিল। আমি আসলে ফেসবুক মার্কেটিংটা খুব ভালোভাবে শেখার জন্য টেস্ট করতেছিলাম, এবং প্রোডাক্টটা আমি চায়না থেকে ইয়ে করছিলাম, ইম্পোর্ট করছিলাম। হ্যাঁ, আলিবাবা ড্রপ থেকে। শিপিং, ড্রপ শিপিং ভাই। না না, ডিরেক্ট ডিরেক্ট ইম্পোর্ট করছি, মানে আলিবাবা থেকে কিনছি আর কি, কিনে হ্যাঁ, বুঝতে বাংলাদেশে পারছি। আনার পর সেল দিছি, এবং প্রোডাক্টগুলো আমার নিজেরই ছিল। পরে যখন দেখলাম যে অ্যাড কোনোভাবেই ঠিক করতে পারতেছি না, তখন আমি প্রোডাক্টগুলো আসলে পাইকারি সেল দিয়ে দিয়েছিলাম। এবং তার আগে আমি অনেক সেল দিছি, মানে 500 প্রোডাক্টের উপরে সেল দিছি। ইভেন মানে ফার্স্ট আমি তখন টেস্ট করার জন্য মেসেজ ক্যাম্পেইন দিছি, আমি রিপ্লাই দিতে দিতে হাত ব্যথা হয়ে যেত, এরকম অবস্থা হয়েছিল। আসসালামু এবং আলাইকুম পরে ভাইয়া, যখন আমি একটু কথা বলতে ফানেলিং যাচ্ছিলাম। করলাম। হ্যাঁ, শিওর ভাই। বুঝতে পারছি, ধন্যবাদ ভাই, আসসালামু আলাইকুম। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমি ইমরান বলছিলাম চুয়াডাঙ্গা জেলা জি জি থেকে। ভালো আছেন ভাইয়া না? জি, আলহামদুলিল্লাহ, আমার জেলাটা আপনার আচ্ছা। আশেপাশেই। সম্ভবত ঝিনাইদহ। জি জি জি, বলুন। আচ্ছা, সেই হিসাবে ভাইয়া আমি একটু আপনাদের হেল্প চাচ্ছিলাম যে কোনোভাবে কি হোয়াটসঅ্যাপ একটা গ্রুপ ক্রিয়েট করা যায়, যেখানে আমরা একে অপরকে আর কি কোনো প্রবলেম পড়লে সেখানে একটু টেক্সট করলে সবাই আমাদেরকে একটু সহযোগিতা করলেন আর কি, এটা সুবিধা হয় আর কি ভাইয়া। আচ্ছা, সেক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে থাকবে, আপনি বাংলাদেশের বিভিন্ন গ্রুপগুলোতে জয়েন করে এরকম সাপোর্ট পাবেন, এক। দ্বিতীয় হচ্ছে, আপনি যদি ইন্টারঅ্যাক্টিভ স্কেয়ার্স এর স্টুডেন্ট হন বা এখানে কোনো কোর্সে এনরোল করেন, আমাদের থেকে এখান থেকেও সাপোর্ট পাবেন। হ্যাঁ, বা স্টুডেন্টের আপনার প্রাইভেট গ্রুপ থাকবে বা চ্যাটের গ্রুপ থাকবে, যেখানে আপনার হোয়াটসঅ্যাপে চ্যাট করতে পারবেন, বা বিভিন্ন গ্রুপে আপনাদের সাপোর্ট টিচার থাকবে, যারা দিনে হচ্ছে ডেডিকেটেড সাপোর্ট টিচার থাকবে, যারা আপনাদেরকে সাপোর্ট দিবে বিভিন্ন সমস্যার। সো এটা করতে পারেন। আচ্ছা ভাইয়া, আমি আর একটা বিষয়ে কথা বলি। এর আগে আমি একটা ডাটা এন্ট্রি কোর্সের জন্য একটা গ্রুপের সাথে অ্যাড হয়েছিলাম। সেখানে মানে একটা কিছু অ্যামাউন্ট পেমেন্ট করার পরে আমি একটা সার্টিফিকেটও নিয়েছি, বাট পরবর্তীতে সার্টিফিকেটটা যখন নেওয়া হলো, পরবর্তীতে যখন তাদের কাছে সাপোর্ট চাইতে গেছি, যদি আমি সকালে তাদেরকে নক করতাম, হয়তো সন্ধ্যার পরে মানে 6 ঘন্টা, 8 ঘন্টা, 10 ঘন্টা বা 12 ঘন্টা পরে তারা না আমাকে না, রিপ্লাই আমি করতো, বলি, তাও এমন ভাবে শুনেন, রিপ্লাই করতো যেটা আমি কোনো প্রকার কোশ্চেনের অ্যান্সার বুঝছি বুঝতাম না। আপনার কথা, বুঝছি, আমি বলি শুনেন, এটা হচ্ছে যে ডিপেন্ড করে যে আপনি কোথা থেকে ট্রেনিং করতেছেন। হ্যাঁ, কিছু পার্সন আছে দেখবেন হাইড হয়ে ট্রেনিং করায়, মানে কি তারা আপনি জীবনে কোথাও খুঁজে পাবেন না।
সো এগুলো হিসাব বাদ দেন, যেগুলো প্রফেশনালি যেগুলো প্রতিষ্ঠানগুলো ট্রেনিং করেছে তাদের দেখবেন ইন্টারঅ্যাক্টিভ কেয়ারসের আপনি ফেসবুকে ঢুকলে বা ইউটিউবে ঢুকলে আপনি আমাদের সম্পর্কে আইডিয়া পাবেন যে আসলে আমরা কেমন সাপোর্ট দিই বা কেমন কোর্স করাচ্ছি, বা বাংলাদেশে যারা কোর্স করায় আর কি, যারা ট্রেনিং করায় এরকম প্রতিষ্ঠানের ভিতরে আমাদের অবস্থান কেমন সবই বুঝতে পারবেন। আর যেটা বলতেছিলেন ডাটা এন্ট্রি কোর্স করে এখন আসলে লাভ নাই, যেটা হচ্ছে অনেস্টলি যদি বলি, কারণ ডাটা এন্ট্রির জন্য আমি চ্যাট জিপিটি ইউজ করি। হ্যাঁ, চ্যাট জিপিটি দিয়ে অনেক কাজ করা যায়। বা আগে যেমন ডাটা এন্ট্রির জন্য আপনার বলতো যে আমার একটা কন্টেন্ট আছে মাইক্রোসফট ওয়ার্ডে, এটা এক্সেলে নিতে হবে। হ্যাঁ, এগুলো আপনি আবার একটা বই আছে পিডিএফ আকারে, হচ্ছে যে হার্ড কপি আছে, সেটা স্ক্যান করে দিব, সেটা থেকে আপনাকে পিডিএফ আকারে লিখতে হবে। এগুলো এখন কিন্তু অটোমেটিক করা যায়, একটা বই স্ক্যান করে আপলোড করলে ওটা অটোমেটিক টেক্সট দিয়ে দেবে। বা ডাটা এন্ট্রির কাজ হচ্ছে সহজ জিনিস, সবাই পারে, কম্পিটিশন বেশি। এবং এখন যেটা হবে যে এআই চলে আসছে, দেখবেন যে আপনার ডাটা এন্ট্রির কাজের জন্য কোনো পার্সন লাগবে না। ইভেন যে কাস্টমার সাপোর্টে যে চ্যাট করার জন্য এখন কোনো পার্সন লাগবে না, এআই করবে। বুঝতে না পারছেন? ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। আর ইনশাল্লাহ সাপোর্ট আমাদের এখানে সাপোর্টের জন্য ডেডিকেটেড টিচার থাকবে, যারা শুধু সাপোর্ট দিবে কোনো সমস্যা হলে। না আমরা এটাই চাই যে আমরা একটা প্রতিষ্ঠানের সাথে যখন যুক্ত হব, সেই প্রতিষ্ঠান থেকে যখন কোনো কিছু শিখবো, পরবর্তীতে যদি সাপোর্টটা না পাই তখন আসলে সবচেয়ে দুঃখ লাগে। কারণ অবশ্যই কি, অবশ্যই এক সাপোর্ট ম্যাডাম, থাকবে আমি ভাই। বলবো যে ওই প্রতিষ্ঠানে আমি যোগাযোগ করেছিলাম, এক ম্যাডাম পেমেন্টটা হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত মানে মেসেজ খুবই ভালো। দিতে আমার যতটা না দেরি, রিপ্লাই তার ডাবল মানে দ্রুত দিত আর কি। পেমেন্টটা হয়ে যাওয়ার পরে খুব আস্তে আস্তে ধীর গতি হয়ে গেল, ধীর গতি হতে হতে এমন হয়ে গেল লাস্টে 12 ঘন্টা পর রিপ্লাই আসে, এমন একটা পরিস্থিতি পড়ে গেছে। আপনারা হচ্ছে আমাদের এক্স স্টুডেন্ট যারা আগে যারা কোর্স করছে তাদের থেকে ফিডব্যাক নিতে পারেন, যদি তাদের কোনোভাবে ইউজ করতে পারেন, বা বিভিন্ন ভিডিও আছে দেখবেন তারা তাদের ফিডব্যাক দিছে বা দিবে যে আমাদের সাপোর্ট কেমন, আশা করি ওইখান থেকে জানতে পারবেন জি ইনশাল্লাহ। আর ভাই, আমি একটু সরি ইন্টারাপ্ট করি, জি জি, আমি শিওর শিওর, আপু আমি ভালো বলতে আমার পারবে, রাইট। পার্টিসিপেন্টদের উদ্দেশ্যে একটু বলতে চাচ্ছি যে আপনারা আমাদের সাপোর্ট সেশন বেসিক্যালি হয় হচ্ছে আমাদের সাপোর্ট ইনস্ট্রাক্টর একজন থাকবেন, উনি হচ্ছে উইকলি 2 থেকে 3 বার হচ্ছে সাপোর্ট সেশন নেবেন, এবং আমাদের ডেইলি জব প্লেসমেন্ট সাপোর্ট সেশন এবং হচ্ছে আমাদের টেকনিক্যাল সাপোর্ট সেশন গুলোও হয়ে থাকে। এবং তাছাড়া আমাদের লাইফ টাইম অ্যাক্সেস আপনি পাবেন আমাদের প্রত্যেকটা লাইভ ক্লাসেস এর ভিডিওস গুলা, প্রি রেকর্ডেড ভিডিওস গুলা, এই সবকিছুর আপনারা লাইফ টাইমের অ্যাক্সেস পাবেন। এবং তার সাথেও আমাদের ফেসবুক সাপোর্ট গ্রুপের মধ্যে তো আপনারা অবশ্যই হচ্ছে লাইফ টাইম সাপোর্ট পেয়ে থাকবেন। এবার আমি যদি আরেকটু বলি, আমাদের হচ্ছে এই ক্যারিয়ার পাথ যেটা ডিজিটাল মার্কেটিং এর, এখানে আপনি 50টার উপরে প্রি রেকর্ডেড ক্লাসেস পাবেন এবং আপনি 80টার উপরে হচ্ছে লাইভ ক্লাসেস পাবেন। কনসেপচুয়াল ক্লাস থাকবে 24টার উপরে। এবং আপনারা অ্যাজ আই সেড সাপোর্ট সেশনের কথা, আপনারা ডেইলি হচ্ছে 4 বার, মানে 2 বার হচ্ছে টেকনিক্যাল সাপোর্ট সেশন, আরেকটা হচ্ছে জব প্লেসমেন্ট সাপোর্ট সেশন। এবং আমাদের সাপোর্ট ইনস্ট্রাক্টরও আলাদা করে আপনাদের জন্য সাপোর্ট সেশন নিবে, যেখানে আপনারা আপনাদের সব ধরনের প্রবলেম নিয়ে যোগাযোগ করতে পারেন। এবং ঠিক আছে তাছাড়া ম্যাম, আমরা আপনাদেরকে আপনার হেল্প কথাটা করবো শুনে যাতে ভালো লাগলো, বাট এইরকম ধরনের কথাটাও কিন্তু আমাদেরকে শুনতে হয়েছে আগে, এই জন্য আর কি আমি আমার তিক্ত অভিজ্ঞতা একটু শেয়ার করলাম। বাট আমি জি ভাই, আমি বুঝতে মনে পারছি করি যে ভাইয়া। আপনাদের সাপোর্ট অনেক ভালো, ইনশাল্লাহ আশা করবো আর কি। জি ভাইয়া, আমরা ইন্টারঅ্যাক্টিভ কেয়ারস এর সর্বোচ্চ চেষ্টা করে থাকি যাতে আমরা আমাদের বেস্ট সাপোর্টটা দিতে পারি। এবং আপনি একটু আমি আপনাদেরকে হচ্ছে দিয়ে দিয়েছি চ্যাট বক্সের মধ্যে, আপনারা যদি একটু কষ্ট করে আমাদের ওয়েবসাইটটা ঘুরে আসেন, বা আপনাদের কোনো ইস্যু হলে আপনারা হচ্ছে আমাদের ফেসবুকে মেসেঞ্জারে বা আমাদের ইমেল আছে অপারেশনস এর মেইলে মেল করবেন, আপনাদের যত কিউরিজ আছে আমরা সর্বোচ্চ চেষ্টা করবো ওগুলো হেল্প করে দেওয়ার। আর আমার এতটুকুই ছিল, থ্যাংক ইউ, সরি ভাইয়া আমি ইন্টারাপ্ট আর করলাম। একটু আর কথা আছে, একটু কথা বলা যাবে আপনার সাথে? শিওর। আচ্ছা, আপনাদের জব প্লেসমেন্টের সাপোর্টটা কবে থেকে কবে, বা টাইমটা যদি বলা যেত একটু কষ্ট ভাই করে। এটা হচ্ছে আমি বলি, এটা হচ্ছে আমাদের কোর্সের উপর নির্ভর করে আর কি, মানে একটা টিচার বেসিক্যালি যেটা হয়, আমরা যদি বলে থাকি তাহলে হচ্ছে এটা এখন হচ্ছে আমাদের ম্যাক্সিমাম কোর্স গুলোতেই হচ্ছে 4টা থেকে 9টার মধ্যে, 4টা বাজে হয় এবং 9টার দিকে, রাত 9টা বাজেও একটা হয়। 4টা এবং 9টায় হচ্ছে জব প্লেসমেন্টের জন্য সাপোর্ট দিয়ে থাকেন আপনারা? জি। সেক্ষেত্রে কি আপনাদের পেজে দেওয়া যে নাম্বার আছে সেই নাম্বারে কল করলেই পাওয়া যাবে নাকি? সাপোর্ট সেশন গুলো হচ্ছে আমাদের বেসিক্যালি যারা স্টুডেন্টস আমাদের লার্নার্স আছে তাদের জন্যই মূলত। এবং আপনারা যদি আর কোনো ডিটেলস জানতে চান তাহলে কাইন্ডলি আমাদের ফেসবুকের হচ্ছে মেসেঞ্জারে ওখানে টেক্সট করবেন, বা আমাদের অপারেশনস মেইলে মেল করতে পারেন। ওকে। আমার তরফ থেকে এতটুকুই। পার্টিসিপেন্টস আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা কন্টিনিউ করতে পারেন।
আমার মনে হয় আর তেমন কোনো কোশ্চেন নাই, সো ভাইয়া একটা আমরা কোশ্চেন ছিল, ভাই একটা জি জি রিকোয়েস্ট বলতে গেলে এটা জি জি এটা হচ্ছে, আমি চ্যাট বক্সে খেয়াল করছি যে অনেকে হচ্ছে এসইও এক্সপার্ট, এসইও নিয়ে কাজ করতেছে, হ্যাঁ, বা শিখতেছে। এখন সবাই একটা কমেন্ট করছে, আমি নিজেও একজন এসইও নিয়ে কাজ করতেছি। এখন সবাই একটা কমেন্ট করছে যে কি এসইও নিয়ে কিছু ইউনিক স্ট্র্যাটেজি দেখান যেটা দিয়ে আসলে মার্কেট প্লেসের বাইরে কাজ পাওয়া যায়। এখন আমি আশা করবো যে আপনার কিছু স্ট্র্যাটেজি বলেন যেটা দিয়ে আসলে কাজ পাবো, কিংবা আসলে এগুলো কাজ করে। আপনার কয়েকটা আপনি স্ট্র্যাটেজি যদি শেয়ার করেন তাহলে আচ্ছা ভালো আচ্ছা হবে। স্ট্র্যাটেজি বলি, আপনি যদি এসইও এক্সপার্ট হয়ে থাকেন তাহলে আপনি নিজে একটা ওয়েবসাইট করেন, হ্যাঁ, নিজে সার্ভিস একটা ওয়েবসাইট করেন, সেখানে ইজি ইজি কিওয়ার্ড গুলো র্যাঙ্ক করান, তাহলে ক্লায়েন্ট তো অটোমেটিক আপনার কাছে আসবে। বুঝতে পারছেন আমার কথা? জি জি ভাইয়া বুঝছি। আর আর আপনি কিছু আপনি সার্ভিস রিলেটেড একটা সাইট বানান ফার্স্টে, এবং সেখানে ইজি কিওয়ার্ড গুলো টার্গেট করেন, যে কিওয়ার্ড গুলো সার্চ ভলিউম 10, 20, 0, হ্যাঁ, এমন কিওয়ার্ড টার্গেট করেন। আচ্ছা তো ঠিক আছে। আপনি যখন এই কিওয়ার্ড টার্গেট করবেন, তখন আপনি যখন র্যাঙ্ক করাতে পারবেন, তখন দেখবেন ক্লায়েন্ট আপনার কাছে আসবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাইয়া শুনতে পাচ্ছেন? জি ভাইয়া বলেন। আচ্ছা ভাইয়া, ফেসবুক অ্যাডস নিয়ে আপনি যেভাবে মানে দেশি ক্লায়েন্ট গুলা আপনি কালেক্ট করেন, এ বিষয়ে সংক্ষেপে একটু যদি বলতেন। না, ক্লায়েন্ট না, ফেসবুক অ্যাড দিয়ে দেশি ক্লায়েন্ট, আমি আসলে সত্য কথা বলতে দেশি ক্লায়েন্টের সাথে ওইভাবে কাজ করি না, যদি যেগুলো রেফারেন্স আসে সেগুলোর সাথে কাজ করি। এবং দেশি ক্লায়েন্টের একটু চ্যালেঞ্জ আছে, সেটা হচ্ছে যে ভাই কাজ করা হচ্ছে একটা জিনিস, আবার তার দেখা যাচ্ছে কাজের থেকে মিটিং বেশি করা লাগে, হ্যাঁ। সো আমি দেশি ক্লায়েন্টের সাথে ওইভাবে কাজ করি না, যদি রেফারেন্স আসে সেগুলো করি। আর ফেসবুক অ্যাড দিয়ে ক্লায়েন্ট পাওয়ার বিষয় না, আমরা কথা বলতেছিলাম ফেসবুকে অ্যাড এর হচ্ছে ফিডব্যাক নিয়ে কথা বলতেছিলাম, যে এখন ইদানিং আসলে সেলটা কম আসতেছে বা কস্ট বাড়ছে, এইগুলো নিয়ে আমরা কথা বলতেছিলাম তখন আর কি। আর ফেসবুকে ক্লায়েন্ট অ্যাকুইজিশনের যে বিষয়ে আমরা আলোচনা করছি সেটা হচ্ছে যে অ্যাড দিয়ে না, সেটা হচ্ছে বিভিন্ন গ্রুপে আপনি ইনভলভ থাকবেন, আপনি যে কাজটা করতেছেন সেটার বিভিন্ন কেস স্টাডি শেয়ার করবেন, হ্যাঁ, যে আপনি এটা করছেন, আপনি একটা ওয়েবসাইটে কাজ করছেন, এসইও করছেন, 3 মাসে তার ট্রাফিক বাড়ছে, দেখেছে আগে ছিল 1000, এখন হচ্ছে 5000 বা 7000। তো এই জিনিসগুলো যখন আপনি শেয়ার করবেন, তখন দেখবেন মানুষ অটোমেটিক আপনাকে খুঁজবে যে ভাই আমার একটা ওয়েবসাইট আছে, এটা কিভাবে করা যায়। কিন্তু আপনি যদি বলেন যে ভাই আমি 5 বছরের এক্সপিরিয়েন্স আছে, আমি এসইও এক্সপার্ট, আমাকে হায়ার করেন, এরকম কাজ পাবেন না। উল্টা আর কি, যখন আপনি নিজে দেখাবেন যে ভাই আমি আমার একটা ওয়েবসাইটে কাজ করছি, সেটা ট্রাফিক 0 থেকে আমি মান্থলি 6000 নিয়ে আসছি, এটা কিভাবে নিয়ে আসছি সেটা একটু শেয়ার করেন, দেখেন আপনার অটোমেটিক মানুষ আপনাকে খুঁজবে। আর রিমন ভাই একটা কোশ্চেন করছিলেন যে স্ট্র্যাটেজি এসইও ক্লায়েন্ট পাওয়ার ক্ষেত্রে, সো যেটা বললাম যে নিজের ওয়েবসাইট র্যাঙ্ক করান, এটা একটা স্ট্র্যাটেজি। আর একটা স্ট্র্যাটেজি হচ্ছে যে গুগলে সার্চ দিবেন টপিক বেস বা কিওয়ার্ড বেস, দেখবেন যে আপনার ক্লায়েন্ট মানে যাদের সার্চ দিচ্ছেন সবাই ওই কিওয়ার্ডে তো সবাই ফার্স্ট পেজে থাকবে না, যারা সেকেন্ড পেজে থার্ড পেজে থাকবে বা রেজাল্ট 10-এর নিচে থাকবে, তাদের রিচ করেন এবং তাদেরকে বলেন যে তারা তাদের কোন কোন কিওয়ার্ডে র্যাঙ্ক করে নাই, কেন করে নাই, আপনি তাদেরকে কিভাবে হেল্প করতে পারেন, বা তাদেরকে আপনি যে কাজগুলো অফার করবেন, এটা করলে তাদের এই কিওয়ার্ড গুলো র্যাঙ্ক করবে। তো এইভাবে পেতে পারেন আর কি। আর আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে যে লোকাল এসইওর ক্ষেত্রে লোকাল ডিরেক্টরি গুলোতে যাবেন, যেমন অনেকেই নাম জানেন ইয়েলো পেজ বা ইয়েল্প, দুইটার কথা বলি। এই লোকাল ডিরেক্টরি গুলোতে গেলে দেখবেন যে ইউএস এর কানাডার যারা বিজনেস করে ম্যাক্সিমাম মানুষের লিস্ট আছে, সেখানে ওয়েবসাইট আছে, ফোন নাম্বার আছে, ইমেল আছে, হ্যাঁ। সো রিচ করতে পারেন, যদি আপনি খুব ভালো ইংলিশে কথা বলতে পারেন, ডিরেক্ট কলও করতে পারেন, অনেকেই করে বাংলাদেশে, কম করে আর কি, যেটা হচ্ছে কল দিয়ে রিচ করে তাদের কাছে, তাদের হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, তাদের মেইল করতে পারেন, এইভাবে পেতে পারেন। আর সোশ্যাল মিডিয়া গুলোতে ভালোভাবে অ্যাক্টিভ থাকলে বা লিঙ্কডইন থেকেও আপনি জব পেতে পারেন, আচ্ছা বিভিন্ন ভাইয়া, আর গ্রুপ আছে। সেটা হচ্ছে ওয়েবসাইট, পুরো ওয়েবসাইটটাকে অডিট করে আসলে এই প্রপোজালটা দেওয়া হুম। 2025 এসে কতটুকু কার্যকরী আসলে আপনার ক্ষেত্রে? অবশ্যই কার্যকরী, অবশ্যই কার্যকরী। আপনি যদি ক্লায়েন্টের যদি ইস্যু থাকে তাহলে কার্যকরী, ক্লায়েন্টের কোনো সমস্যা নেই, আপনি সেই ওয়েবসাইটে অডিট করে পাঠাইলেন, তাহলে তো উল্টা হয়ে যাবে। যেমন আমাকে একটা মেয়ে কল দিছে, হ্যাঁ, যে মেসেজ দিছে যে আপনার যে ফেসবুকে অ্যাড দিচ্ছেন, অ্যাডটা ঠিকভাবে দেওয়া হচ্ছে না, ফার্স্টে সে বলছে যে অ্যাডটা ঠিক নাই। তো আমি বললাম ঠিক আছে, তাহলে কিভাবে ঠিক করা যেতে পারে, সে বললো যে আরো বিভিন্ন স্ট্র্যাটেজি আছে। বললাম ঠিক আছে, আপনি আমাকে কল দিয়েন। পরে কল দিছে, এর হাজবেন্ড ধরছে, হ্যাঁ। পরে বললাম যে আসলে একটা মেয়ে আমাকে কল দিছিল, ফেসবুক অ্যাড নিয়ে কাজ করে, তখন সে তার ওয়াইফে ডেকে বলতেছে যে তোমার কল দিছে। তখন সে তারে বললাম যে আপনার সাথে কথা বলতে চাইছিলেন যে আমার অ্যাড ঠিক নাই, তাহলে অ্যাড নিয়ে কাজ করার জন্য। তো উনি পরে বলতেছে যে আপনার আমি অ্যাড বাজেট কত, আমি বললাম ডেইলি 10।
তো আমি বলতেছে যে আমি বললাম $10 প্রতিদিন কেমন সেল আসতে পারে, বলতেছে $10 প্রতিদিন 30-40টা বা 50টা সেল আনা সম্ভব। তো আমি এত চেষ্টা করে 5টা 7টা 10টা বেশি নিয়ে আসতে পারতেছি না, তখন কিন্তু আবার বোঝা হয়ে গেছে। সো এমন উল্টা পাল্টা বলা যাবে না যে ভাই তোমার তো অ্যাডই ঠিক নাই, অথচ দেখা যাচ্ছে সে অ্যাড দিয়ে মাসে লাখ লাখ ডলার ইনকাম করতেছে বা লাখ লাখ টাকা ইনকাম করতেছে। এরকম করা যাবে না। একজনের ওয়েবসাইটে যখন সমস্যা আছে তখন আপনি অডিট রিপোর্ট পাঠাবেন, তখন এটা ওকে ফাইন, আপনি ভিডিও অডিট করে ভিডিও আকারে পাঠাতে পারেন যে তোমার ওয়েবসাইটে এই সমস্যা আছে। কিন্তু যার সমস্যাই নেই তার যদি আপনি অডিট রিপোর্ট পাঠান সেটা তো কাজ দিবে না। হুম, এটা হচ্ছে বিষয়। আশা করি বুঝতে পারছেন। হ্যালো, মানে পার্সোনালাইজ ইয়ে থাকবে তার, আসলে অ্যাকচুয়ালি পেইন পয়েন্টটা কি, তার সমস্যা কোথায়, আসলে সমস্যা আছে কিনা। যদি সমস্যা না থাকে আপনি ধরা বাঁধা প্রত্যেকের একই রকম মেসেজ দিলেন, হইলো না। হ্যালো, জি জি, বলেন, শুনতে পাচ্ছি, একটু জোরে বলেন। বলছিলাম এই পোর্টফোলিও একটা ক্রিয়েট করলে যে ওয়েবসাইটের মাধ্যমে কি কোনো ক্লায়েন্ট আসা সম্ভব? না না, ওয়েবসাইটের মাধ্যমে আসা সম্ভব যখন আপনার ওয়েবসাইট র্যাঙ্ক করবে, হ্যাঁ, তখন আসা সম্ভব। কিন্তু আপনার ক্লায়েন্ট এসে তখন কিছু দেখতে চাবে, তখন দেখানোর জন্য পোর্টফোলিও লাগে যে আমি এই এই ওয়েবসাইটে এই কাজগুলো করছি, বা পোর্টফোলিও বলতে বোঝায় যে আপনার অতীতের কাজগুলা কি, এই কাজগুলো দেখানো। সো আপনার ওয়েবসাইটে ওই জিনিসগুলো সুন্দর করে সাজানো থাকবে, যেটা বলা হয় পোর্টফোলিও। হ্যাঁ, পোর্টফোলিও ওয়েবসাইটে তো বানাতে ডোমেইন হোস্টিং লাগে, তো সেগুলো কেমন মানে খরচ কি হলে যদি একটু বলতেন তাহলে ডোমেইন ভালো হতো। হোস্টিং এ খুব বেশি খরচ হয় না। আপনার হোস্টিং এ বাংলাদেশের থেকে যদি আপনি ডোমেইন নেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে 1200 থেকে 1400 টাকা লাগে ডোমেইনের জন্য। হোস্টিং এর জন্য খুব বেশি লাগার কথা না, বছরে মোটামুটি 3-4 হাজার হলে হয়ে যায়। আর যদি কস্টের কথা চিন্তা করেন তাহলে ব্ল্যাক ফ্রাইডেতে কিনে রাখবেন, দেখবেন যে 1 বছরের টাকা দিয়ে আপনি 3 বছরের প্ল্যান কিনতে পারবেন। ব্ল্যাক ফ্রাইডেতে অফার থাকে প্রত্যেক হোস্টিং কোম্পানির। ঠিক আছে, আবার মনে হয় আমরা মোটামুটি শেষ পর্যায়ে চলে আসছি। আর কারো যদি কোশ্চেন আসসালামু থাকে আলাইকুম বলতে ভাইয়া। পারেন। জি, ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আমার হচ্ছে প্ল্যানিং আছে হচ্ছে মানে সেলফ ডেভেলপমেন্টের উপর হচ্ছে ভিডিও হচ্ছে মানে একটা নিশ নিয়ে হচ্ছে আগানো আর কি, মানে ভিডিও ক্রিয়েটর বুঝতে হিসেবে। পারছি। সেক্ষেত্রে হচ্ছে আমি হচ্ছে মানে একটা মানে ইন্টারেস্টিং হচ্ছে একটা মানে আমার নিজের নাম না কিন্তু হচ্ছে ওই রিলেটেড একটা হচ্ছে নাম হচ্ছে চুজ করছে আর কি। এখন হচ্ছে সেক্ষেত্রে উম, আহ, আমার হচ্ছে র্যাঙ্ক করার ক্ষেত্রে কিংবা এসইও করার ক্ষেত্রে মানে ওয়েবসাইটের যে আপনি কথা বলতেছেন সেক্ষেত্রে হচ্ছে ওয়েবসাইটের নামটাকে হচ্ছে আমার মানে নামে দুই অনুযায়ী রকম নিলে হতে ভালো পারে। হবে নাকি? আপনি যদি এসইও ইন্ডাস্ট্রির সাথে ইয়ে থাকেন তাহলে আপনি নাম জেনে থাকবেন ব্রাইন ডিন বা হচ্ছে নেল পাতেল, হ্যাঁ, এরা কিন্তু পার্সোনাল ব্র্যান্ডিং করে বিজনেস করতেছে। সো হুম। এটা পার্সোনাল ব্র্যান্ডিং হতে পারে, নিজের নামে আপনি যখন পপুলার হয়ে যাবেন তখন সবকিছু করতে পারবেন। বাংলাদেশের যদি উদাহরণ দিই, হচ্ছে জামশেদ মজুমদার, দেখবেন যে সে, তাকে মানুষ চেনে, এখন তার ওয়েবসাইট থেকে প্রোডাক্ট সেল হচ্ছে অটোমেটিক। হ্যাঁ, আরো ওরকম অনেক আছে। সো পার্সোনাল ব্র্যান্ডিং করলে আপনি যে কোনো কিছু করতে পারবেন। পার্সোনাল ব্র্যান্ডিং একটা বিশাল ব্যাপার, মানুষ যদি আপনাকে চেনে আপনি যা খুশি করতে পারবেন, যে বিজনেস খুশি করতে পারবেন, এটা একটা জিনিস। আর যদি আপনি কোম্পানি হিসাবে মানুষের কাছে পরিচিতি পেতে চান তাহলে সেই রকম একটা নাম নিয়ে কাজ করতে পারেন, দুইভাবে করা যায় আর কি। মানে জামশেদ মজুমদারের ব্যাপারটা যদি ধরি, ওনারটা হচ্ছে ওয়েবসাইটের নাম হচ্ছে মানে গড়ের বাজার ঘরের হচ্ছে বাজার, .com। হ্যাঁ, হ্যাঁ, এখানে এখানে সেক্ষেত্রে ঘরের বাজারকে আপনি চিনেন কিন্তু জামশেদ মজুমদারের মাধ্যমে, তাই না? জি জি, নাকি আপনি আগে ঘরের বাজার চিনতেন তারপর জামশেদ মজুমদারের চিনছেন? না না, গড়ের বাজারের মাধ্যমে। মানে আগে জামশেদ মজুমদারের চিনছেন না? না না, জামশেদ মানে গড়ের বাজার বিডি একটা মানে ই ওয়েবসাইট, লার্নিং হচ্ছে ওয়েবসাইট, ওইটার মাধ্যমে না হচ্ছে না, মানে ঘরের ওইটার ফাউন্ডার। ঘরের বাজার হচ্ছে কি কি বলে, প্রোডাক্ট সেল করে, ই কমার্স ওয়েবসাইট। ই কমার্স ওয়েবসাইট। এখন এটা হচ্ছে জামশেদ মজুমদারের অনেক ফ্যান ফলোয়ার ছিল কিন্তু আগের থেকেই। আবার আপনি ওই ইসে যদি নেইল পাতেল বলেন বা হচ্ছে যারা ব্র্যান্ডিন, হ্যাঁ, এরা কিন্তু পার্সোনাল ব্র্যান্ডিং করছে, আগে সবাই তাকে চিনছে। যেমন নেইল পাতেলের হচ্ছে একটা ওয়েবসাইট ছিল হচ্ছে উবার সাজেস্ট, হ্যাঁ, উনি কিন্তু ওটা এখন নিজের নামের ভিতর নিয়ে চলে আসছে। আর বাংলাদেশের একজন আছে, তার উদাহরণ দিলেও দেওয়া যায় না, না দিয়ে ভালো আর কি। সো আপনি দুটাই করতে পারেন, হচ্ছে পার্সোনাল ব্র্যান্ডিং, পার্সোনাল নিজের নামেও করতে পারেন আপনি, ওয়েবসাইট আকারেও কি কোম্পানি আকারেও করতে পারেন। আর ভাই হচ্ছে ওয়েবসাইটের ডোমেইন এর হোস্টিং এর ক্ষেত্রে হচ্ছে মানে কোন হচ্ছে কোম্পানিটা বেটার হোস্টিং এর? আহ, যদি বাজেট কম থাকে আমি নেমসিপ ইউজ করি আর কি।
আর হোস্টিং এর কেমন আমি জানি না, আমি নেমসিপ ইউজ করি। আর বাংলাদেশে আরেকটা ভালো ছিল, মানে ইন্টারন্যাশনাল একটা ভালো ডোমেইন ছিল, সাইট গ্রাউন্ড, ডোমেইন হোস্টিং প্রোভাইডার আর কি, সাইট গ্রাউন্ড। ওইটা বাংলাদেশে দেয় না। সো ইনিশিয়ালি আপনার নেমসিপ দিয়ে শুরু করতে পারেন, ওদের বাজেট কম এবং আমার কাছে মনে হচ্ছে সার্ভিস ভালো, খরচ অনেক কম। এটা বছরে হচ্ছে অ্যানুয়াল হচ্ছে কত লাগে নেমসিপে? ডোমিনের মনে হয় একটু বাড়াইছে, আপনার $20 হোস্টিং, শেয়ার্ড হোস্টিং সম্ভবত $20, আর ডোমিন মনে হয় কুপন টুপন আছে, এগুলা দিয়ে আপনি ওই $10-12 ভিতর পেয়ে যাবেন, $12 ভিতর পেয়ে যাবেন ফার্স্টে। আর ভাই অনেক সময় তো মনে করেন আমি 2-1 বছর রাখলাম নেমসিপে, এক্ষেত্রে আমি আবার হচ্ছে মানে অন্য একটা হচ্ছে কোম্পানিতে একটা শিফট করতে হচ্ছে কিংবা অন্য, হ্যাঁ হ্যাঁ, সেক্ষেত্রে কি ট্রান্সফার করা যায়, ইজিলি করা যাবে? এনি টাইম ট্রান্সফার করা যায়। ইন্টারন্যাশনাল কোম্পানিগুলো ঝামেলা করে না, ঝামেলা করে বাংলাদেশের কিছু কোম্পানি। ইন্টারন্যাশনালে আপনি আজকে কিনে কালকে ট্রান্সফার করতে পারেন, কোনো ইস্যু নাই। বা সকালে থ্যাংক কিনে ইউ ভাই। বিকালে ট্রান্সফার করতে পারেন। ওকে, থ্যাংক ইউ জয়েন করার জন্য সবাইকে, অনেকক্ষণ আপনারা ধৈর্য ধরেছিলেন। সো আপু, আমরা মনে হয় শেষ করতে পারি। থ্যাংক ইউ সো মাচ, আপনারা সবাই জয়েন হয়েছে আমাদের সাথে, এবং স্পেশাল থ্যাঙ্কস টু জাকির ভাইয়া, তিনি আপনারা এত মূল্যবান সময় দিয়ে আমাদের সাথে জয়েন হয়েছেন। এবং আমি যদি কোর্সের ব্যাপারে একটু বলি, আই অ্যাপোলোজাইজ। আমাদের কোর্সের ব্যাপারে যদি একটু বলি, আমাদের কোর্স হচ্ছে ডিজিটাল মার্কেটিং ক্যারিয়ার পাথ ব্যাচ 1। কারেন্টলি ওটা আমি আপনাদের প্রাইসও দিয়ে দিয়েছি, 8,500 টাকা। এবং এখানে আপনারা 50+ এর উপর প্রি রেকর্ডেড ক্লাসেস ভিডিওস পাবেন, 80+ হচ্ছে লাইভ ক্লাসেস পাবেন, এবং 24+ কনসেপচুয়াল ক্লাসেসও পাবেন, এবং ডেইলি তো অ্যাজ আই সেড 4 বার মতো সাপোর্ট সেশন পাচ্ছেনই। আই হোপ আমি আপনাদেরকে সব ডিটেলসই দিয়ে দিয়েছি। এবং আমাদের একটা কুপন কোডও চলছে NY30। সো আপনারা যদি কুপন কোড একটু পানি দেন প্লিজ। সরি। আই থিঙ্ক আর যদি ভাইয়ার পারমিশন থাকে তাহলে আই থিঙ্ক উই ক্যান এন্ড দ্য সেশন। জি, ওকে, শিওর। থ্যাংক ইউ আপু, সবাইকে থ্যাংক ইউ আসলে কষ্ট করে জয়েন করার জন্য। আর সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, থ্যাংকস ফর